হ্যালো এইচএসসি 26, কি অবস্থা সবার? কেমন আছি সবাই? অনেক অনেক দিন তোমাদের সাথে দেখা নাই। তোমরা তো আমাকে ভুলেই গেছো আমি জানি, তা আমি ভুলি নেই। তাই আমি চলে আসছি বৃত্তের শেষ ক্লাসে। আজকে বৃত্তের ফাটাফাটি একটা ক্লাস হবে, অ্যাডভান্সড একটা ক্লাস হবে, বৃত্তের আগুনে ঘি ঢালা হবে আজকে। তো তোমরা রেডি তো সবাই নাকি? যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। আমি অনেক ভালো ছিলাম না। হ্যাঁ, অনেকদিন তোমাদের সাথে দেখা হচ্ছিল না, এই কারণেই ভালো ছিলাম না। তো এখন ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? তানিশা সুলতানাকে দেখতে পাচ্ছি, সিয়াম হুসেইন, সুবর্ণা, জোবায়দা, মুস্তাকিন, সামিয়া, নুসরাত, তায়েবা আক্তার, আলমগীর, সাইমা, সিয়াম, রাফি, রায়হান। এখানে তো তোমার ক্লাস না? ওকে। মাইশা আক্তারকে দেখতে পাচ্ছি, হৃদয়কে দেখতে পাচ্ছি, নুসরাত জেরিন। ওকে, অনেক অনেক নাম। তো ক্লাসটা ভাইয়া একটু পরে নামাজের ব্রেক হবে যেহেতু, তো আমরা কথা না বলে আগে ক্লাসটা শুরু করি, হ্যাঁ, তারপর আমরা একটা ব্রেকে যাব। ঠিক আছে, তাহলে আসো। আজকে ভাই বৃত্তের অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস হবে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে প্রিভিয়াস ইয়ারে আসা কিছু ম্যাথ আমরা আজকের ক্লাসে দেখব। বাট একটা কথা, আজকের ক্লাসটা আমি মনে করি নট ফর অল। হ্যাঁ, আজকের ক্লাসটা আসলে সবার জন্য না, করতে হবে এরকম ম্যান্ডেটরি কিছু না। আজকের ক্লাসে যে ম্যাথগুলো করানো হবে এই ম্যাথগুলো থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা আসার চান্স একদমই নাই। হ্যাঁ, সো আজকের ক্লাসটা আসলে কাদের জন্য? আজকের ক্লাসটা কাদের জন্য তোমরা জানো কিনা? যে আজকের ক্লাসটা মেইনলি তাদের জন্যই যারা হচ্ছে ম্যাথ করতে ভালোবাসো, ম্যাথ পছন্দ করো। হ্যাঁ, ম্যাথের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। ম্যাথ যাদের জীবনের প্রথম ভালোবাসা, প্রথম না হলেও প্রথম দুই তিনটা ভালোবাসার মধ্যে একটা, তাদের জন্য আজকে ক্লাসটা। সেকেন্ডলি, যাদের টার্গেট হচ্ছে বুয়েট, লক্ষ্য যখন বুয়েট, হ্যাঁ, যারা হচ্ছে ইঞ্জিনিয়ার হইতে চাও, হ্যাঁ, ভালো একটা ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়তে চাও, হ্যাঁ, আজকের ক্লাসটা বেসিক্যালি তাদের জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কাদের জন্য আবার বলি, ম্যাথ যাদের ভালোবাসা, প্রথম দ্বিতীয় বা তৃতীয় এই তিনটা ভালোবাসার মধ্যে যে কোনো একটা ভালোবাসা, আজকের ক্লাসটা তাদের জন্য। যাদের স্বপ্ন হচ্ছে বুয়েট বা ভালো কোনো ইউনিভার্সিটিতে ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়া, আজকের ক্লাসটা হচ্ছে তাদের জন্য। আর অন্য যারা আসো, যে ভাইয়া এইচএসসি পরীক্ষা আগে প্লাস পাই পরে দেখা যাবে, হ্যাঁ, এইচএসসি সিলেবাসই তো শেষ করতে পারতেছি না, হ্যাঁ, বৃত্তের বোর্ডে আসা ম্যাথই তো পারি না, এখনো তো নোট করে শেষই করতে পারিনি, দিস ক্লাস ইজ নট ফর দেম। ওকে, বুঝতে পারছি সবাই? অবশ্যই আরেকটা জিনিস, যাদের প্রথম পছন্দ বায়োলজি, হ্যাঁ, আজকের ক্লাসটা তাদের জন্য একদমই না, তারা চলে যাও। ঠিক আছে, যাদের প্রথম পছন্দ বায়োলজি। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই হচ্ছে আমি আসি, তোমরা তো আবার আমাকে ভুলে গেছো। আমার নাম হচ্ছে এস ভি, এসতে সৌরভ, ভিতে ভাই। হ্যাঁ, এখানে ডিটেল লিখা আছে। প্রথমে একটা পোল, হ্যাঁ, ক্লাসটা শুরুই হবে একটা পোল দিয়ে, দেখি বৃত্ত কতটুকু মনে আছে। ভাই একটা পোল লঞ্চ করে দিব আমরা। একটা পোল দেখতে পাচ্ছ যে 154, 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস, দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, বৃত্তটার সমীকরণ বের করতে হবে। এখানে চারটা অপশন আছে। ম্যাথটা রুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল এবং একই ম্যাথ কুয়েট ভর্তি পরীক্ষাতেও আসছিল, দুই দুই জায়গায় আসছিল, ভিন্ন ভিন্ন ইয়ারে। ঠিক আছে, সো ম্যাথটা তোমরা সলভ করতে থাকো, সলভ করতে থাকো, এবং যখন পোলটা তোমাদের স্ক্রিনে চলে আসবে তখন আনসারটা বলে দিও। ঠিক আছে, খুব বেশি সময় দেওয়া যাবে না, 1 মিনিট সময় পাবা ইন টোটাল। ওকে, পোল কি লঞ্চ হয়েছে? তাহলে আমি 1 মিনিটের একটা সময় দিই ওদেরকে।
টাইম শেষ, তাহলে পোল টাইম শেষ, আমি ম্যাথটা আগে সলভ করি, ঠিক আছে? দেখো ম্যাথটা কি বলছে, ম্যাথটা কি বলছে যে একটা বৃত্ত, ধরলাম এটা হচ্ছে একটা বৃত্ত, যেই বৃত্তটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ একক। আচ্ছা ভাইয়া, এই বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হয় হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার সমান কত? পাই আর স্কোয়ার সমান হচ্ছে 154 বর্গ একক, ঠিক আছে? এখান থেকে তুমি আর স্কোয়ার সমান পাবা হচ্ছে 154 ডিভাইডেড বাই পাই, তাহলে আর এর ভ্যালু পাচ্ছ √154, আর পায়ের ভ্যালু কত? 3.1416। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বসাই দিই, এখান থেকে আমরা পাবো বৃত্তের ব্যাসার্ধটা, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। এবার একটা বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র যদি জানা থাকে তাহলে বৃত্তটার সমীকরণ আমরা খুবই সহজে বের করে ফেলতে পারি। তো ব্যাসার্ধ বের করে ফেললাম, এবার কেন্দ্র বের করতে হবে। তো দেখো এই বৃত্তের দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে। ব্যাস কি ভাইয়া? ব্যাস হচ্ছে কেন্দ্রগামী সরল রেখা। বৃত্তের ব্যাস বলতে আমরা কি বুঝবো? ব্যাস বলতে বুঝবো হচ্ছে কেন্দ্রগামী সরল রেখা। ধরলাম এইটা হচ্ছে একটা ব্যাস আর এইটা হচ্ছে আরেকটা ব্যাস। হ্যাঁ, এই দুইটা ব্যাস কোথায় ছেদ করবে ভাইয়া? কেন্দ্রে ছেদ করবে, ঠিক আছে? তাহলে এই দুইটা ব্যাসের সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে ভাইয়া চলো এই সমীকরণ দুইটা সমাধান করি আমরা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে, ভালো করে খেয়াল করো, এখান থেকে দেখতে পাচ্ছি টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 5, ঠিক আছে? ওকে, আমরা যদি এখান থেকে টুয়াইস এক্স এর ভ্যালু বের করি, টুয়াইস এক্স হচ্ছে মাইনাস থ্রাইস ওয়াইটাকে ডানে নিয়ে গেলে থ্রাইস ওয়াই প্লাস 5, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু হবে 3/2y প্লাস 5/2। দেখো এক্স এর ভ্যালু আমরা এখান থেকে বের করলাম, ঠিক আছে? ওকে, এবার এক্স এর ভ্যালুটা আমরা যদি দ্বিতীয় সমীকরণে বসাই দিই, দ্বিতীয় সমীকরণটা কি? থ্রাইস এক্স, এই এক্স এর জায়গায় আমি এই ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা বসাই দিই, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 3/2y প্লাস 5/2। হ্যাঁ, থ্রাইস এক্স মাইনাস 4y ইকুয়ালস টু 7, মাইনাস 4y ইকুয়ালস টু হচ্ছে 7, ঠিক আছে? তাহলে আমি কি পাবো? 3 দিয়ে যদি গুণ করি, 3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 9/2y প্লাস 5 নং 45/2 বিয়োগ 4y, 7টা বাইরে নিয়ে আসলে -7 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আমি যদি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, বা এখানে হ্যাঁ উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি বা লসাগু যদি করি, তাহলে কি হবে? যে 9y প্লাস 45, ঠিক আছে, মাইনাস 8y মাইনাস 7 দুগুণ 14, ঠিক আছে? তাহলে আসো 2টা এই পাশে চলে যাবে, বাইরে থাকবে হচ্ছে 9y মাইনাস 8y, দ্যাট মিনস হচ্ছে শুধু y। 45 বিয়োগ 14, 45 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 31 ইকুয়ালস টু 0। তাহলে y এর ভ্যালু আসতেছে -31, y এর ভ্যালু আসতেছে -31। ওকে, তাহলে y এর ভ্যালু -31 যদি আমরা এখানে বসাই তাহলে x এর ভ্যালু পাবো। ভ্যালুগুলা কি ফ্র্যাকশন আসতেছে কিনা? ওকে, y এর ভ্যালু -31 যদি এখানে বসাই তাহলে x এর ভ্যালু আমরা পাবো হচ্ছে, জায়গায় তো পাচ্ছি না, x ইকুয়ালস টু 3/2, কোথায়? ও আচ্ছা, ভুলে ভাই, সরি ভাই, এখানে 45 লিখে ফেলছি। 3 5 15, দেখছো অনেকদিন তোমাদের ক্লাস নেই না, এই জন্য বৃত্তের অঙ্ক ভুলে গেছি। 3 5 এটা হবে হচ্ছে 15, ঠিক আছে? এবার ঠিক আছে, মানে 15 বিয়োগ 7, রাইট? তাহলে এটা হবে হচ্ছে, এখানেও 15 হবে, দেখতে বলি 2 2 9y মাইনাস 15 প্লাস 15, রাইট? মাইনাস 8y মাইনাস 14 ইকুয়ালস টু হচ্ছে 0। 2টা এই পাশে চলে গেল,
9y মাইনাস 8y মানে হচ্ছে শুধু y, 15 বিয়োগ 14 মানে হচ্ছে 1, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে y এর ভ্যালু আমরা পাচ্ছি -1। এখন y এর ভ্যালু -1 আমরা যদি এখানে বসাই দিই তাহলে x এর ভ্যালু হবে -3/2 প্লাস 5/2, -3/2 প্লাস 5/2। তাহলে কত আসে ভাইয়া? 2, 5 - 3 মানে হচ্ছে 2, মানে হচ্ছে 1 আসে। তাহলে বৃত্তটার কেন্দ্র আমরা কত পাচ্ছি? কেন্দ্রের ভুজ হচ্ছে 1 আর কেন্দ্রের কোটি হচ্ছে -1। তাহলে বৃত্তটার স্থানাঙ্ক হচ্ছে 1 - 1। আর বৃত্তটার ব্যাসার্ধ এই ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা আসে হচ্ছে 50/√51, 50/√51, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্তটার সমীকরণ কি হবে? হাসিনা খালেদা রওশন যে ফর্মুলাটা শিখেছিলাম, x মাইনাস হাসিনা হোল স্কোয়ার প্লাস y মাইনাস খালেদা হোল স্কোয়ার ইকুয়ালস টু রওশন স্কোয়ার। তাহলে এটা কত হবে? 50/√51 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন তুমি এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলেই রেজাল্ট চলে আসবে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 50, 5 × 5 = 25, হ্যাঁ, তারপর এখানে হচ্ছে 51। ওকে 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 ওকে, আমার যদি কোথাও ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, ঠিক আছে। এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, মানে 2 আছে। এই 2টা প্লাস 2 এটাকে যে বাইরে নিয়ে আসি, -51/, এইটা আবার কি ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও? এই আবার কি কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে? হ্যাঁ, সেন্টার ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। এই দুইটা সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে সেন্টারটা চলে আসবে, ঠিক আছে, সেন্টার চলে আসবে। আমার মনে হয় এই কনস্ট্যান্টে কোথাও হয়তো ভুল হইতেও পারে। দেখি 2 মাইনাস কত আসবে, 2 মাইনাস আবার মনে হয় কোথাও ভুল করছি। আচ্ছা, কনস্ট্যান্টটা তোমরা একটু ঠিক করে নিও, হ্যাঁ, এই জায়গাটা একটু ঠিক করে নিও, কিছু একটা আসবে, ঠিক আছে। আমরা যদি এটা দেখি যে -2x প্লাস 2y, আমার মনে হয় অপশন সিটা হবে রাইট আনসার। হ্যাঁ, অপশন সি, যাই হোক, অপশন সি হওয়ার কথা। আর এর মান 7 আসছে, আর এর মান 7 আসছে। কি ব্যাপার? এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আর ইকুয়ালস টু 7 কেমনে? দাঁড়াও তো, 50/√51, হ্যাঁ, আর এর ভ্যালু 7 ধরা যায়, এই ভ্যালুটাকে 7 ধরা যায়, রাইট। এই ভ্যালুটা 7 পয়েন্ট সামথিং হয়, তো 7 ধরলাম, তাহলে তো সহজ হয়ে যাবে ক্যালকুলেশন। এটা হচ্ছে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 2, 2 বিয়োগ 49, 2 বিয়োগ 49 মানে হচ্ছে -47, বা দুইটা যদি ওই পাশে নিয়ে যাই, 49 বিয়োগ 2 মানে হচ্ছে 47। অপশন সি, হ্যাঁ, অপশন সি হচ্ছে আমাদের এই ম্যাথটার রাইট আনসার। আমি দেখি যে কতজন এই ম্যাথটার রাইট আনসার দিছিল। হ্যাঁ, পোলের রেজাল্টটা আমরা একটু দেখতে চাই, ঠিক আছে। আমি দেখতেছি যে ইন টোটাল রাইট আনসার দিচ্ছে মাত্র 33 জন। হ্যাঁ, এই 33 জনের মধ্যে সবার প্রথমে হচ্ছে সুভানা, অনিক শিকদার, তারপর হচ্ছে মৃদুল রায়, জয় রায়, শর্মিলা নুসরাত শর্মি, হ্যাঁ, জায়েদ মোহাম্মদ তাজ, পার্থ কুমার, তারপরে আছে হচ্ছে তানিশা সুলতানা, আসাদুল নোমান, আরেকজন আছে হচ্ছে বিজয়। হ্যাঁ, বিজয় হচ্ছে মেডিকেল ড্রিমার। হ্যাঁ, বিজয় মেডিকেল ড্রিমার, সে হচ্ছে অবশ্যই তার প্রথম সাবজেক্ট, প্রথম ভালোবাসা হচ্ছে বায়োলজি। হ্যাঁ, এনিওয়ে,
ওকে ইমাম মাহমুদ, দেরিতে জয়েন করছো, সমস্যা নেই, মাত্রই শুরু হইলো। এই ম্যাথটা দেখো, খুব মজার একটা ম্যাথ। এত বৃত্তটা এত রেখার সমান্তরালে ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। খুব ভালো করে ম্যাথটা বুঝবো এবং আমি দেখতে চাই তোমাদের মধ্যে কয়জন এই ম্যাথটা প্রথম চান্সেই বুঝতে পারো। দেখো ম্যাথটা কি বলছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বৃত্তটা, বুঝছো? এই বৃত্তটার কেন্দ্র কত ভাইয়া? বলো, এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র হচ্ছে ভাই 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে 3 একক। তো y ইকুয়ালস টু এক্স রেখাটা কেমন ভাইয়া? y ইকুয়ালস টু এক্স রেখাটা হচ্ছে এরকম একটা রেখা, যেটা হচ্ছে মূল বিন্দুগামী এবং উভয় অক্ষের সাথে সমান কোণ তৈরি করে থাকে। এই রেখাটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স রেখা। এই রেখাটা মূল বিন্দু দিয়ে পাস করে। যারা সরল রেখা পড়ছো তারা ক্লিয়ারলি জানো। হ্যাঁ, পড়ো নাই যারা, অসুবিধা নেই, আস্তে আস্তে যখন পড়বা তখন জেনে যাবে, ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, তো এই রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী আর এই রেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে রাখে। হ্যাঁ, 45 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে। ওকে, এখন এই বৃত্তটাকে যদি এই রেখা বরাবর একবার ঘুরাই, এবং কেমনে ঘুরাবো? ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরাই। তাই ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে কি বৃত্তটা এই রেখা বরাবর নিচে নামবে নাকি উপরে যাবে? আমাকে একটু বলো তো। বৃত্তটাকে যদি ঘড়ির কাঁটার দিকে এই রেখাটা বরাবর একবার ঘুরাই, মনে করো এই রেখাটা হচ্ছে একটা রাস্তা, হ্যাঁ, বা এই রেখাটা সমান্তরাল একটা রেখা হচ্ছে রাস্তা, তাহলে আমি যদি এই বরাবর ঘুরাই তাহলে এটা উপরের দিকে উঠবে নাকি এই রেখা বরাবর নিচের দিকে নামবে? কেউ কি বলতে পারবা? সেন্টার তো 1 1 হবে কেন ভাইয়া? আকাশ, সেন্টার 1 1 হবে কেন? এই যে বৃত্তটা দেখতেছো, এই বৃত্তটার ক্ষেত্রে দেখো সবসময় মনে রাখবা যে এই বৃত্তটাকে এইভাবে লেখা যায় x-0 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইকুয়ালস টু ভাইয়া 3 স্কোয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে 3। ঠিক আছে ভাইয়া? উপরে হবে, নিচের দিকে যাবে কেন ভাই? ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক মানে কি? জিনিসটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। এইভাবে ঘুরলে তো এই দিকে উপরের দিকে আগাবে, সামনের দিকে যাবে। আর যদি উল্টা দিকে ঘুরতো অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে নিচের দিকে যাইতো, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক মানে হচ্ছে এটা ঘুরবে হচ্ছে এই দিকে, এই দিকে ঘুরবে। খুব ভালো করে দেখো চাকাটা ঘুরবে কোন দিকে। হ্যাঁ, চাকাটা ঘুরবে হচ্ছে এই দিকে। এখন একটা চাকা যদি এই দিকে ঘুরে, কোন দিকে আগাবে? সামনের দিকে আগাবে, উপরের দিকে আগাবে, ঠিক আছে? তাহলে বৃত্তটা তখন কি হবে? বৃত্তটা তখন সামনের দিকে আগাবে। খেয়াল করো ভাইয়া, বৃত্তটা কি ছোট হবে না বড় হবে নাকি আগের মতোই থাকবে? সাইজটা কি কম বেশি হবে না? বৃত্তের বৃত্তের সাইজটা কি কম বেশি হবে নাকি আগের মতোই থাকবে? এটা কি কেউ বলতে পারবা? এই যে বৃত্তটা তখন সামনে আগাবে, সামনে আগায় ধরো এখন কেন্দ্রটা এখানে গেল, কেন্দ্রটা এখানে গেল, ঠিক আছে? ওকে, কিন্তু ব্যাসার্ধ কিন্তু ভাইয়া আগের মতোই থাকবে, সাইজ কিন্তু সেম থাকবে। হ্যাঁ, সাইজের উপর কিন্তু কোনো ইফেক্ট পড়বে না। দ্যাট মিনস হচ্ছে ব্যাসার্ধ আগেও 3 একক ছিল, এখনো কিন্তু এই বৃত্তটার ব্যাসার্ধ 3 এককই থাকবে, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন শোনো, এখন শোনো, সেটা হচ্ছে যে একটা বৃত্তকে যখন সম্পূর্ণ একবার ঘুরানো হয় তখন তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমি কিন্তু এইরকম একটা ম্যাথ তোমাদের বৃত্তের সেকেন্ড ক্লাসে করাইছিলাম। সেকেন্ড ক্লাসে আমি দেখাইছিলাম যে এক্স অক্ষ বরাবর ঘুরছে সেই ম্যাথটা, এখন একটু অ্যাঙ্গেল করে ঘুরছে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাডভান্স ক্লাস তো তাই একটু কোণ টোন দিয়ে দিছি আর কি। এখন বৃত্তটা যখন সম্পূর্ণ একবার ঘুরে তখন পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তাহলে এই এই কেন্দ্রটাও দেখো একবার ঘুরে এখানে আসছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে তার পরিধির সমান। তো একটা বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে? এখানে আর এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু 3, তার মানে এটা হচ্ছে 6π। এই ডিস্টেন্সটা হচ্ছে 6π, এতটুকু ডিস্টেন্স হচ্ছে 6π। ওকে, ওকে, এখন খুব ভালো করে খেয়াল করবা, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা বুঝতে হবে ভাইয়া, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি এখান থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকলাম। আমাকে কি কেউ বলতে পারবা যে ভাইয়া এই ডিস্টেন্সটা কত হবে?
এই ডিস্টেন্সটা হবে হচ্ছে 6 পাই কস থেটা, এই ডিস্টেন্সটা হবে 6 পাই কস 45। ফিজিক্সে যারা পড়তেছো ভেক্টর বা উপাংশ তারা এই জিনিসটা খুব ভালো করে জানো যে এই জিনিসটা, এই দূরত্বটা যদি আর হয় তাহলে এই দূরত্বটা হবে আর কস থেটা, আর এই দূরত্বটা হবে হচ্ছে আর সাইন থেটা। এই দূরত্বটা 6 পাই, তাহলে এটার এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 6 পাই কস 45, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 6 পাই সাইন 45। ঠিক আছে, এখন আমাকে বলো cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এটা হচ্ছে 6 পাই ইন্টু 1/√2, তাহলে এটা কত আসতেছে? ওকে, তাহলে এটা আসতেছে 6, এটাকে লেখা যায় এইভাবে 6 পাই/√2, উভয় পক্ষকে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে 3√2 পাই। ঠিক আছে, এটাকে লেখা যায়, কি করছি আমি লবকেও 2 দিয়ে গুণ করছি, √2 দিয়ে গুণ করছি, হরকেও √2 দিয়ে গুণ করছি। লব দেখো খুব ভালো করে 6 পাই/√2, এটাকে আমি যেটা করলাম পরের লাইনে 6 পাই/√2, আমি লবকেও √2 দিয়ে গুণ করছি, হরকেও √2 দিয়ে গুণ করছি, তাহলে লবে থাকলো 6√2 পাই, আর হরে থাকলো হচ্ছে √2 ইন্টু √2 মানে 2, 6 আর 2 কাটলে হবে হচ্ছে 3√2 পাই। ঠিক আছে, 3√2 পাই, এই ডিসটেন্স হচ্ছে 3√2 পাই। একইভাবে সাইন 45 এর ভ্যালু তো 1/√2, 1/√2, এটা হচ্ছে 3√2 পাই। ওকে, এখন দেখো এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা ওয়াই অক্ষ থেকে 3√2 পাই ডান দিকে আছে, এক্স অক্ষ থেকে 3√2 পাই উপরে আছে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3√2 পাই, 3√2 পাই, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে? বৃত্তটার সমীকরণ তাহলে হাসিনা খালেদা ফর্মুলা দিয়ে আমরা একবারে বের করে ফেলবো। ব্যান করে দেন। জিসান, জিসান তো ভালো ছেলে, কোনটা 45 ডিগ্রি হবে কেমনে বুঝলাম ভাইয়া? দেখো এই এটা হচ্ছে সরল রেখা, আমি বলছি না যে সরল রেখা ক্লাস যখন করবা তখন এটা বুঝবা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 ইন্টু এক্স। হ্যাঁ, এটাকে তুমি, এটা ঢাল হচ্ছে 1, এটার ঢাল কত? ঢাল হচ্ছে 1, ঢাল মানে হচ্ছে ট্যান থেটা, ট্যান থেটা হচ্ছে 1, তাহলে থেটা হবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে জিসান, একটা প্রশ্ন ভাই এতবার করো না প্লিজ, হ্যাঁ একটু হলেই তোমাকে ব্যান করে দিচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। এটা ভাই সরল রেখা যখন পড়বা তখন বুঝবা। দেখো y ইকুয়ালস টু mx, এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু mx। এখানে m হচ্ছে রেখাটার ঢাল, ঢাল মানে হচ্ছে ট্যান থেটা। ঠিক আছে ভাই, ঢাল মানে হচ্ছে ট্যান থেটা। ওকে, থেটা মানে হইলো রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে। ধরো এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই একটা রেখা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণটা যদি থেটা হয় তাহলে ঢাল হচ্ছে ট্যান থেটা। এটা সরল রেখার চ্যাপ্টার ভাই, এখন যদি সরল রেখা পড়াই তাহলে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক হয়ে যাবে। তোমরা একটু সরল রেখার রেকর্ডেড ক্লাস দেখে নিও, অথবা আমাদের সরল রেখা ক্লাস কে নিছে, এনাম ভাইয়া নিছে, ক্লাসটা দেখে নিও তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এখানে এম এর ভ্যালু হচ্ছে 1, এখানে এম এর ভ্যালু 1, হ্যাঁ এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে ট্যান থেটা সমান 1, তাহলে থেটা সমান হবে ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1, তাহলে থেটা সমান কত হবে? থেটা সমান হবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত আসতেছে? এই কোণটা তখন আসবে 45 ডিগ্রি। বুঝছি কি? যারা যারা বুঝতেছিল না 45 ডিগ্রি কিভাবে হয়েছে তারা তারা কি এবার বুঝছো? ঠিক আছে, 6 পাই কোথা থেকে আসলো? 6 পাই না ভাইয়া, পাই, শৈশব শৈশব, 6 পাই না 6 পাই, হ্যাঁ রস্বইকার। 6 পাই কোথা থেকে আসলো? একটা বৃত্তকে যখন একবার ঘুরানো হয় তখন তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এই বৃত্তটার পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর, এখানে আর এর ভ্যালু হচ্ছে ভাইয়া 3, আর এর ভ্যালু হইলো 3, তাহলে আর এর জায়গায় তুমি যখন 3 বসাবা, আর এর জায়গায় তুমি যখন 3 বসাবা 2 পাই ইন্টু 3, তার মানে হচ্ছে শৈশব এটা কি হলো? 6 পাই, হ্যাঁ এটা হবে হচ্ছে পাই। ওকে, 6 পাই, বুঝছি তো? ওকে, তাহলে দেখো যে কেন্দ্রটাও জানো, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তো আগের মতোই আছে, ব্যাসার্ধ তো 3 একক কি হবে, তাহলে বৃত্তটার সমীকরণ কি হবে? বৃত্তটার সমীকরণ হবে হচ্ছে
এক্স মাইনাস 3√2 পাই। কারা কারা ম্যাথটা বুঝে গেছি খুব ক্লিয়ারলি এবং ফিল করে বুঝছি, তারা তারা কি একটু আমাকে কষ্ট করে জানাই দিবা? এইটা হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, মিশাইলুল হক cos 45 দিয়ে গুণ দেওয়া হয়েছে, দিছেন কেন এটা ভাইয়া? এটা তো ভাই ফিজিক্স থেকে বল, জিমি ভাইকে জিজ্ঞেস করবা, জিমি ভাইকে জিজ্ঞেস করবা অথবা শুভ ভাইকে জিজ্ঞেস করবে, এটা আমি এখন আর বুঝাবো না। ঠিক আছে, কারা কারা বুঝছি ক্লিয়ারলি এবং ফিল করে বুঝছি? ঠিক আছে, সিদরাতুল মুনতাহা, তাসমি, তারপর হচ্ছে তানিশা সুলতানা, সায়রা, তারপর হচ্ছে এই যে মেডিকেল ড্রিমার, হ্যাঁ মেডিকেল ড্রিমার বাট ম্যাথ কিন্তু ভালো বুঝে। এবং এই কথাটা আমি আসলে স্টুডেন্টদের বুঝাইতে পারি না, ভাইয়া তুমি মেডিকেলে পড়ো, যেখানেই পড়ো, হ্যাঁ যে ম্যাথ বোঝে না সে আসলে ভালো ডাক্তার কিভাবে হবে? যে ম্যাথ বোঝে না সে তো ডাম্ব। ডাম্ব ব্যক্তি কিভাবে ভালো ডাক্তার হয়? ভালো ডাক্তার হইতে গেলে তোমার ম্যাথ বুঝতে হবে। ঠিক আছে, তোমাদের ভাইয়াদের যারা দেখো, অন্তর ভাইয়াকে দেখো, তহিদ ভাইয়াকে দেখো, এরা বায়োলজি পড়ায় বাট এরা আসলে ম্যাথ জানে, ভালো ম্যাথ জানে, কিন্তু সারাদিন অঙ্ক কষতে থাকে এবং অঙ্ক কষেই তারা বের করে আসলে কোথায় কখন কি বলতে হবে না বলতে হবে, কখন ফিজিক্সকে পচাইতে হবে, কখন কেমিস্ট্রিকে পচাইতে হবে, বুঝছো? এটা ভালো ম্যাথ জানে বা স্বীকার করে না। ওকে, আরেকটা কথা ভাইয়া, মনে কিছু নিও না, ক্লাসটা কিন্তু অ্যাডভান্স ক্লাস, আমি প্রথমেই বলে দিছি এই ক্লাসটা কাদের জন্য এবং ক্লাসটা কাদের জন্য না। তোমার ধরো বৃত্তের একাডেমিকের সিলেবাস আমি 7টা ক্লাসে পড়াইছি, 7টা ক্লাসের কন্টেন্ট তুমি এখনো ক্লিয়ারলি ঝালাই করো নাই, নোট করো নাই, বা তুমি সরল লেখা এখনো হয়তো বা পড়ো নাই, তাহলে কিন্তু বৃত্তের অ্যাডভান্স ক্লাসটা তোমার জন্য আসলে বোঝা হয়ে যাবে ভাই, বার্ডেন হয়ে যাবে তোমার। তো তোমার কিন্তু এই বার্ডেনটা এখন নেওয়ার দরকার নেই, তোমার রেকর্ডেড ক্লাসটা থেকে যাবে অ্যাডভান্স ক্লাসে। হ্যাঁ, তুমি আগে তোমার বৃত্তের একাডেমিক কোর্সটা শেষ করো, তুমি আগে তোমার হচ্ছে সরল রেখার একাডেমিক কোর্সটা শেষ করো, দেন তুমি অ্যাডভান্স প্রবলেম গুলা দেখো। আর তোমাদের মধ্যে কেউ কেউ আসো আগে থেকে অ্যাডভান্স, যারা হচ্ছে সময়ের পড়া সময় করে ফেলে, দিনের পড়া দিনে করে ফেলে, ইনস্ট্রাকশনস ফলো করে, তারা আজকে ক্লাসটা করলে মজা পাবা। ঠিক আছে, ফাহমিদা ওইটা বুঝানো যাবে না প্লিজ ভাই, এটা বুঝাইতে গেলে আজকে ক্লাসে মোমেন্টামটা আমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কেন cos 45 হয়েছে, কেন sin 45 হয়েছে, এটা হচ্ছে ভেক্টরের রূপাংশ। এটা পুরাটাই জিমি ভাই আর শুভ ভাইয়াকে বলবা। ঠিক আছে, আমার কথা বলবা যে আপনাদেরকে বুঝাইতে বলছে। ওকে, সিদরাতুল মুনতাহা ফুল নোট ডান, ভেরি গুড। তাহলে ভাই আমরা একটা নামাজের ব্রেক দিয়ে দিই, আর তোমরা এই অঙ্কটা চিন্তা করতে পারো চাইলে। হ্যাঁ, আমরা একটা নামাজের ব্রেক দিই।
ওকে, আমি ব্যাক, আমি চলে আসছি। একজন বলছে ভাই ভেক্টরের কতগুলো উপাংশ হয়? ভাই একটা ভেক্টরের অসংখ্য উপাংশ হতে পারে, অসংখ্য ইনফিনিটি সংখ্যক উপাংশ হতে পারে। কোন দিকে উপাংশ নিচ্ছ সেইটা, ঠিক আছে? এক্স অক্ষর দিকে নিলে একরকম, ওয়াই অক্ষের দিকে নিলে একরকম, বা অন্য কোনো অ্যাঙ্গেলে নিলে আরেক রকম। একটা ভেক্টর যে কোনো দিকে যে কোনো উপাংশ থাকতে পারে, অসংখ্য উপাংশ থাকতে পারে, ঠিক আছে? সিদ্ধাতুল মুনতাহা একটা কথা বলছো ভাই, আমি তোমার মেসেজটা পড়ছি। হ্যাঁ ভাই, আসলে না সব প্ল্যাটফর্মই ভালো। হ্যাঁ, সব প্ল্যাটফর্মই ভালো। এখন বিষয়টা হচ্ছে পড়াশোনাটা হচ্ছে তোমার নিজের কাছে, বুঝছো? তুমি যদি মনে করো যে তুমি প্রপার সার্ভিস পাচ্ছ, তুমি যদি মনে করো যে তুমি ঠিকঠাক মতো কোপ আপ করতে পারতেছো, দেন তোমার জন্য এটাই বেস্ট। বাট তোমার যদি মনে হয় না ওরা আরো ভালো, তাহলে ভাই তোমার তোমার জন্য আসলে কোনোটাই বেস্ট হবে না, ঠিক আছে? তো নিজের উপর কনফিডেন্স রাখো। হ্যাঁ, তুমি দেখো যে তুমি ঠিকঠাক মতো আগাইতে পারতেছো কিনা, তোমার প্রোগ্রেসটা তুমি নিজে বুঝতেছো কিনা, বুঝছো? কারণ আমরা নিজেরাও কোনো প্ল্যাটফর্মের ইয়ে ছিলাম না। হ্যাঁ, অনেক অনেক সাবজেক্টই আছে আমাকে নিজে নিজে পড়তে হয়েছে, স্পেশালি কেমিস্ট্রি। হ্যাঁ, আমার আমার এলাকায় আমি কয়েকজন স্যারের কাছে কেমিস্ট্রি পড়ছিলাম, বাট দেখছি যে কারো পড়াই আমার ভালো লাগতো না। পরে আমি কেমিস্ট্রি পড়াই বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখছি কোনো টিচারের পড়াই আমার ভালো লাগতেছে না, কারো পড়ানোর স্টাইলই আমার পছন্দ হচ্ছিল না। তখন আমি আসলে পড়া বন্ধ করে দিই এবং হচ্ছে নিজেই দুইটা বই, রাইটার বই ফলো করতাম। হ্যাঁ, একটা হচ্ছে যে হাজারি নাকসারের বই, দুইজন রাইটার, আর একটা হচ্ছে কবির হক ইসলাম, হ্যাঁ, তিনজন রাইটার। ওকে, তো ইনাদের দুইটা বই ফলো করতাম এবং দুইটা বই একসাথে রাখতাম। আর অন্যান্য লোকাল টিচার যারা পড়াইতো তারা হ্যান্ড নোট দিত, কয়েকটা হ্যান্ড নোট সাথে রাখতাম। সবগুলা কম্বাইন করে আমি আবার নোট বানাইতাম এবং সবার চেয়ে আমার রেজাল্ট ভালো হইতো সবসময়, বুঝছো? পড়ালেখা আসলে নিজের কাছে। ওকে লিমন, তোমার ইয়েটা আনসারটা দেখছি, আমি দেখি বুঝাই দেই, ঠিক আছে? ভাই বইয়ের কিছু কিছু টাইপের ম্যাথ পারি না। সে যদি আফরিন তুমি কোন কোন ম্যাথ গুলা পারো না সেগুলা হচ্ছে তুমি আমাকে দিও, ঠিক আছে? আমাকে দিও, অথবা তোমাদের HSC 26 যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করো, যে সবগুলা ম্যাথ আবার একবারে করো না, একটা একটা করে ম্যাথ পোস্ট করো যে এই ম্যাথটা পারতেছি না, ঠিক আছে? কেউ না কেউ অবশ্যই তোমাকে আনসার দিবে। আর সবসময় আমি তোমাদেরকে বলছি যে হেল্পিং মেন্টালিটি রাখো। হ্যাঁ, ও একটা ম্যাথ পারতেছে না, বাট তুমি পারো, একটু করে দাও ম্যাথটা, ওরও একটু উপকার হোক, তোমারও একটু প্র্যাকটিস হয়ে যাক, ঠিক আছে? ওকে, আসো এই ম্যাথটা খুব মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। আমি আরেকবার বলি, ব্রেকের পরে আরেকবার বলি ভাইয়া, আজকের ক্লাসটা কিন্তু ভাই সবার জন্য না। যারা বৃত্ত পুরাটা পড়ে ফেলছো, পুরাটা সুন্দর করে নোট করে ফেলছো, হ্যাঁ, আজকের ক্লাসটা স্পেশালি তাদের জন্য, ঠিক আছে? যারা এখনো বৃত্তের একাডেমিক পড়াই ঠিকঠাক পড়ো নাই, অনেক কিছু মনে নাই, বা ঠিকঠাক আমি আমার শুধু লাইভ ক্লাসেই ছিল, এরপরে বৃত্ত নিয়ে খুব একটা সময় দেওয়া হয় নাই। হ্যাঁ, তাহলে ভাই একাডেমিকই যদি তোমার স্ট্রং না হয়, হ্যাঁ, বেসিকটাই যদি স্ট্রং না হয়, তাহলে অ্যাডভান্সে যাওয়ার কিন্তু কোনো মানে হয় না, তোমার সময়টা বরং নষ্ট হবে। এইটার রেকর্ডেড ক্লাস থেকে যাবে। তুমি আগে একাডেমিক বেসিকটা স্ট্রং করো, আগে ফাউন্ডেশন স্ট্রং করো, দেন উপরে ইচ্ছা যত খুশি তুমি একটার পর একটা ফ্লোর অ্যাড করো। বাট আগে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং করে নাও, ঠিক আছে? ফাউন্ডেশন হচ্ছে ভাই একাডেমিক, এই 7টা ক্লাস আমি বৃত্তের নিছিলাম, এই 7টা ক্লাস হচ্ছে তোমার ফাউন্ডেশন বৃত্তের, ঠিক আছে? ওকে, আসো এই বিন্দু হইতে এত বৃত্তের উপরস্থ নিকটতম দূরতম বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে ভাইয়া, চলো। এই যে বৃত্তটা দেখতেছো, এটা হচ্ছে বৃত্তটা। তো এই বৃত্তটার ইকুয়েশনটা ভাই, এক্স স্কোয়ারের সহগ 2 আছে, আমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, এক্স স্কোয়ারের সহগটাকে 1 করে নিব। বৃত্তের অঙ্ক দেখলেই এক্স স্কোয়ারের সহগ 1 করে নিবা, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ারের সহগকে 1 করার জন্য উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে বৃত্তটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার বৃত্তটা। তাহলে বৃত্তটার কেন্দ্র কি হবে ভাই? কেন্দ্র হবে হচ্ছে -2 -3। এখন অনেকেই বলবো ভাই -2 -3 কিভাবে লিখলেন? তাকে বলবো ভাই বৃত্তের প্রথম ক্লাসটা করে আসো। ওকে, এখন আসো, এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে কেউ কি আমাকে বলতে পারো? এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে √ওভার এইটার বর্গ 4 যোগ এইটার বর্গ 9 -4, তার মানে এটার ব্যাসার্ধ আসবে হচ্ছে 3। হ্যাঁ, ওকে। এখন বিন্দুটা কি 1,2 বিন্দু? হ্যাঁ, 1,2 বিন্দু, ধরো এটা হচ্ছে 1,2 বিন্দু। এই যে 1,2 বিন্দু দেখতেছো, এই বিন্দুটা থেকে এই বৃত্তের নিকটতম বিন্দু আর দূরতম বিন্দু আমরা এখন বের করব, ঠিক আছে? আমি একটা কাজ করি, কেন্দ্র আর এটা যোগ করি।
কেন্দ্র আর 1,2 যোগ করি, ধরলাম কেন্দ্র হচ্ছে আমার ও বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে? তাহলে আমাদের বলো তো ওপি এর ভ্যালু কত, কেন্দ্র থেকে পি বিন্দুটার দূরত্ব কত? ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলিনি, সেটা হচ্ছে অবশ্যই আমার আগে বলে নেওয়া লাগতো, যে এই বিন্দুটা কি এই বৃত্তের বহিস্থ বিন্দু নাকি অন্তস্থ বিন্দু, এটা কি আমি চেক করে দেখছি? আমি যে আগে ছবিটা আঁকছি, আগে কিন্তু চেক করে দেখতে হইতো। তোমাদেরকে কিন্তু আমি একটা টাইপ পড়াইছিলাম যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, একটা বিন্দু বৃত্তের ভিতরে না বাহিরে না উপরে, সেটা বোঝার জন্য এই বিন্দুটা ইকুয়েশনে বসাবো। হ্যাঁ, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসাবো, বসায় যে ভ্যালুটা পাবা দেখবা ওই ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে, তার মানে বিন্দুটা আছে বৃত্তের বাহিরে। বুঝতেছি তো নাকি? ওকে, তাহলে বিন্দুটা আছে বহিস্থ বিন্দু, এটা কিন্তু আগে দেখে নিতে হবে ভাইয়া, হ্যাঁ, যে বহিস্থ নাকি অন্তস্থ। ওকে, এখন ভাই ওপি এর ভ্যালু কত আসবে? ওপি হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব, ভুজের পার্থক্যের বর্গ, 19 এই ফর্মুলাটা শিখছো, ভুজের পার্থক্য 1 মাইনাস মাইনাস 2, দ্যাট মিন্স হচ্ছে 1 প্লাস 2, ভুজের পার্থক্যের বর্গ যোগ হচ্ছে কোটির পার্থক্যের বর্গ 2 প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এটা কত আসবে ভাই? এটা 3 স্কয়ার মানে হচ্ছে 9, এটা 2 আর 3 হচ্ছে 5, 5 স্কয়ার মানে হচ্ছে 25, তাহলে এটা আসতেছে √34। ফ্র্যাকশন আসতেছে কেন? ফ্র্যাকশন না এসে পূর্ণ সংখ্যা আসলে অঙ্কটা সহজ হইতো। √34 এর ভ্যালু হচ্ছে 5.83, আমরা একটু লিখি 5.83, ঠিক আছে? ওকে, এখন বলো তো ভাইয়া এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 3, এটা তো ব্যাসার্ধ আর এর ভ্যালু 3, তাহলে ভাইয়া এই বিন্দুটা হচ্ছে ভাই নিকটতম বিন্দু, এই বিন্দুটা কত? নিকটতম বিন্দু। তাহলে নিকটতম দূরত্বটা কত? নিকটতম দূরত্বটা ভাই হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে নিকটতম দূরত্ব। এখন এই টোটাল দূরত্বটা হচ্ছে 5.83, এতটুকু হচ্ছে 3, তাহলে এতটুকু কত? 5.83 মাইনাস 3, এটা হচ্ছে 2.83, ঠিক আছে? 2.83, তাহলে নিকটতম দূরত্ব হচ্ছে 2.83, নিকটতম দূরত্ব 2.83। ওকে, এখন আসো এই নিকটতম বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। প্রথমেই একটু সরি বলে নেই ভাইয়া, ডাটাটা ফ্র্যাকশনে আসছে, ডাটাগুলো পূর্ণ সংখ্যা হলে অঙ্কগুলো অনেক মজা লাগতো, হ্যাঁ, বাট নিয়মটা তুমি বুঝে রাখো, যে এখন আমি এই নিকটতম দূরত্বটা বের করব, নিকটতম বিন্দু এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব। তো স্থানাঙ্কটা কি হবে? স্থানাঙ্কটা হবে হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে 3:2.83 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে 3:2.83 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু। নিকটতম বিন্দু কিভাবে বের করব বলে দিই। নিকটতম বিন্দু কিভাবে বের করব? বের করার নিয়ম হচ্ছে ও এবং পি, ও এবং পি এর সংযোগ রেখাকে, সংযোগ রেখাকে এই 3:2.83, 3:2.83 অনুপাতে, অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু। এখন তোমরা অনেকে বলবো ভাই অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করব, তাই না? কাদের কাদের এই প্রশ্নটা আছে দেখি তো একটু, কাদের কাদের মনে এই প্রশ্নটা জাগছে যে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করব? এখন ভাইয়া অন্তর্বিভক্তকারী বিন্দু বের করতে গেলে ওই যে একটা ফর্মুলা পড়ছিলা সরল রেখা চ্যাপ্টারে, m1x2 + m2x1 ডিভাইডেড বাই m1 + m2, m1y2 + m2y1 ডিভাইডেড বাই m1 + m2, ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। অনেকের সরল রেখা হয় না আমি জানি, একটু ওয়েট করো ভাইয়া, তুমি খালি জেনে রাখো এখানে সরলরেখার কনসেপ্ট আছে, বাকি অঙ্কটা বুঝছো কিনা সেটা দেখে রাখো, হ্যাঁ? তারপর যখন সরল রেখা পড়বা তখন দেখবা যে এই জিনিসগুলো একদম তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্যারা নিও না। ওকে, প্রিয়ন্তী 3rd চ্যাপ্টার ফর্মুলা, হ্যাঁ ঠিক বলছো। ওকে, এবার কিন্তু দূরতম বিন্দু বের করতে বলছে। এখন শোনো, দূরতম বিন্দু বের করি চলো। এই রেখাটাকে তুমি পিছনের দিকে বাড়াও,
পিছনের দিকে বাড়াও, ঠিক আছে, পিছনের দিকে যদি বাড়াও, ঠিকঠাক বাড়াও, ঠিক আছে, রেখাটাকে তুমি পিছনের দিকে বাড়াও, তাহলে কিন্তু এটা এইখানে ছেদ করবে। ধরলাম এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে। ওকে, তাহলে এই কিউ বিন্দুটা হচ্ছে তোমার দূরতম বিন্দু। আর দূরতম দূরত্ব কত হবে? দূরতম দূরত্ব হবে এই দূরত্ব প্লাস এতটুকু। এখন এতটুকু দূরত্ব কত? এটাও তো ব্যাসার্ধ, এটাও তো আর, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 3। তাহলে এই টোটাল দূরত্বটা হচ্ছে মোট মানে দূরতম দূরত্ব। হ্যাঁ, তাহলে এটা হইলো এতটুকু 5.83 আর এতটুকু 3, ঠিক আছে। তাহলে দূরতম দূরত্ব কত হবে? দূরতম দূরত্ব হবে হচ্ছে 5.83 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 8.83 একক। এটা হচ্ছে আমার দূরতম দূরত্ব। আর হ্যাঁ, তাওহিদ আনসার করে ফেলছে, অনেকে আনসার করছো। ওকে, আর দূরতম বিন্দু কিউ এর স্থানাঙ্ক কি হবে? কিউ এর স্থানাঙ্ক হবে হচ্ছে পি আর ও এর সংযোগ রেখাকে 8.83 দেখো আমি লিখি যে পি এবং ও এর সংযোগ রেখাকে দূরতম বিন্দু বের করব। ও আচ্ছা, দরকারই নেই, এত কিছু দরকারই নেই, দূরতম এত কিছু দরকারই নেই। তুমি কিন্তু নিকটতম বিন্দু বের করে ফেলছো। নিকটতম বিন্দু জানো, তুমি এই কেন্দ্র জানো, তাহলে এইটা কি হবে? এটা আলফা বিটা ধরে নিবা, এই দুইটার মধ্যবিন্দুই কিন্তু ও বিন্দু। সো মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে কিন্তু তুমি এটা বের করে ফেলতে পারো, ঠিক আছে। তুমি এই বিন্দুটা অলরেডি বের করে ফেলছো, নিকটতম বিন্দু, তাহলে তুমি এইটাও জানো। হ্যাঁ, তাহলে এই বিন্দুটা কি? এই দুইটার মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারো, ঠিক আছে। আবার ওই বহির্বিভক্তির ফর্মুলা দিয়েও বের করতে পারো, বহির্বিভক্তির ফর্মুলা দিয়েও বের করতে পারো যে পি এবং ও এর সংযোগ রেখাকে ও কিউ ইস টু হচ্ছে ওপি অনুপাতে বহির্বিভক্ত করে। সংযোগ রেখাকে এত মানে হচ্ছে 8.83, আচ্ছা এটা পরে লিখি, ইস টু 3 এত অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দু, এইভাবেও বের করতে পারো, বাট মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে বের করলে সহজ হবে। ঠিক আছে, বুঝছি কারা কারা ম্যাথটা, বুঝছি কারা কারা। হ্যাঁ, তুমি এইভাবে না বের করে, আমি তো এটা এইভাবে লিখে দিলাম আগেরটার সাথে মিল করে, কিন্তু তুমি যখন নিকটতম বিন্দুটা বের করেই ফেলছো, তখন নিকটতম বিন্দু আর দূরতম বিন্দুর মধ্যবিন্দুই হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কনসেপ্ট দিয়েও কিন্তু ম্যাথটা করতে পারতাম, ঠিক আছে। ওকে, বৃত্তের ব্যাসের সূত্র দিয়ে করা যাবে। ব্যাসের ভাইয়া কোন সূত্র? ব্যাসের কোন সূত্রের কথা বলতেছো আমি ঠিক বুঝি নাই ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, মধ্যবিন্দু দিয়ে করলে সহজ হবে, বাট দুইটা প্রসেসই তুমি জেনে রাখো, একটা ম্যাথ অনেক প্রসেসে হইতে পারে। তুমি যত প্রসেস জানবা তত তোমার ব্রেনের কি হবে, একটা নতুন জিনিস যখন শেখো তখন ব্রেনের সেলগুলোর মধ্যে স্টিমুলেশন হয়। হ্যাঁ, এই যত স্টিমুলেশন হবে ব্রেনের রিসিভিং পাওয়ার তত বাড়বে। হ্যাঁ, ব্রেনকে যত তুমি প্রেশারাইজ করবা তত এটা রিসিভিং পাওয়ার বাড়তে থাকবে। তো রিসিভিং পাওয়ার বাড়াও না, ব্রেনের ক্যাপাসিটি বাড়াইতে থাকো, ঠিক আছে। শেষ অংশটা একটু ভাই এটার দরকার নেই, শেষ অংশ এটার দরকার নেই, হ্যাঁ এটা লাগবে না।
এটা লাগবে না। তুমি দেখো তো ভাই, এই বিন্দুটা যখন বের করছো, এই যে এই নিয়মে নিকটতম বিন্দু বের করছো, এটা বের করছো, এটা জানো এটা জানো, তাহলে এটা কি হবে? এইটার মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো এতটুকু 3, এতটুকু 3, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখন সরল রেখা চ্যাপ্টারে শিখছো মধ্যবিন্দু বের করার কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এইভাবে তুমি মধ্যবিন্দুটা বের করে ফেলতে পারো। ওকে, বুঝছি তো নাকি? বুঝতে পারছি তো সবাই? না ভাই নয়ন দাস, ওইভাবে তুমি যেটা লিখছো এটা হলো বৃত্তের সমীকরণ বের করার ফর্মুলা নয়ন। এটা তো আমি বৃত্তের সমীকরণ বের করবো না, আমি জাস্ট বিন্দু স্থানাঙ্ক বের করবো। হাসিব বলছে 5.8:3 হবে। ভাই এতটুকু তো 5.83 ভাই, এতটুকু কি? 5.83 না, 8.83 হবে ভাই। এই এত ইস টু এত বহির্বিভক্ত তো ভাই, অন্তর্বিভক্ত না, বহির্বিভক্ত। পি এবং ও এর সংযোগ রেখাকে এত ইস টু এত অনুপাতে বহির্বিভক্ত করে। ঠিক আছে, যেটা লিখছি ঠিকই আছে। ওকে, মজা লাগতেছে জায়েদ? হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝলে তো ভাই মজাই। এবার আসো এই ম্যাথটা, বুয়েট ভর্তি পরীক্ষায় 2022-23 সেশনে আসা ম্যাথ। অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ব্যাসার্ধ 12 মিটার, এর মধ্যবিন্দু হতে 10 মিটার দূরে উচ্চতা কত? হ্যাঁ খুব ভালো করে দেখো। আচ্ছা আমি এটাকে একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটা হচ্ছে অর্ধবৃত্তাকার। ঠিক আছে, অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ, বৃত্তের বাকি অংশটা নাই আর কি। হ্যাঁ, অর্ধবৃত্তাকার একটা সুড়ঙ্গ। তো এই সুড়ঙ্গটার ব্যাসার্ধ 12 মিটার, এই সুড়ঙ্গটার ব্যাসার্ধ হচ্ছে 12 মিটার। এতটুকু কত? এতটুকু হচ্ছে 12 মিটার। হ্যাঁ, এ 12 মিটার, 12 মিটার। এখন আহ এই বিন্দু থেকে, এই যে মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে সুড়ঙ্গটার উচ্চতা কত? ধরো মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে, এইটা সাপোজ এতটুকু হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এতটুকু হচ্ছে তোমার 10 মিটার। এই 10 মিটার দূরে সুড়ঙ্গটার উচ্চতা কত? 10 মিটার দূরে সুড়ঙ্গটার উচ্চতা চিত্র থেকে যদি বলো, এই যে এতটুকু হচ্ছে সুড়ঙ্গটার উচ্চতা, ধরলাম 10 মিটার দূরে সুড়ঙ্গটার উচ্চতা হচ্ছে এইচ। এই এইচ এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এইচ এর ভ্যালু বের করতে হবে। অঙ্কটা কি, প্রশ্নটাকে আমি বুঝাইতে পারছি? প্রশ্নটা কি আমি বুঝাইতে পারছি? প্রশ্নটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো ভাই। এটা একটা অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ, এটার মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে সুড়ঙ্গটার উচ্চতা কত? এইটাই আসছিল বুয়েট ভর্তি পরীক্ষা 2022-23 সেশনে। ঠিক আছে, ওকে। এখন আসো, আমি একটা কাজ করি, এই মধ্যবিন্দুটাকে আমি 0, 0 বিন্দু হিসাবে চিন্তা করি, এটাকে মূল বিন্দু হিসাবে চিন্তা করি। এটাকে এক্স অক্ষ ধরে নিই আর এটাকে ওয়াই অক্ষ ধরে নিই। ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই মধ্যবিন্দুটা হচ্ছে 0, 0 বিন্দু, মূল বিন্দু। তাহলে ভাইয়া এই যে বৃত্তটা দেখতেছো, এটা তো পুরাটা তো একটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তটার ইকুয়েশন কি হবে? এটা হলো বৃত্তটার কেন্দ্র, আর ব্যাসার্ধ তো 12 মিটার বলা আছে। তাহলে বৃত্তটার কেন্দ্র হইলো 0, 0, ব্যাসার্ধ 12। তাহলে বৃত্তটার ইকুয়েশন হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার। এটা কি বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে বৃত্তটার ইকুয়েশন। ব্যাসার্ধ 12 মিটার, কেন্দ্র 0, 0, তাহলে বৃত্তের ইকুয়েশন হাসিনা খালেদা রওশন ফর্মুলা দিয়ে এটা লেখা যাচ্ছে। এখন আসো যে এই বৃত্তটার এই বিন্দুটা, এই বিন্দুটা স্থানাঙ্ক কেউ বলতে পারবা? এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? দেখি কে বলতে পারে সবার আগে। ঠিক আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? আহ 10, এইচ হবে।
দেখো যে এতটুকু হচ্ছে 10 মিটার 10 আর এতটুকু হচ্ছে এইচ, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10, h। ঠিক আছে, 10, h। এখন এই 10, h বিন্দুটা কোথায় আছে? বৃত্তের পরিধির উপরে আছে। যেহেতু বৃত্তের পরিধির উপরে আছে, তাহলে 10, h বিন্দু দিয়ে এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড হবে। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় 10 আর ওয়াই এর জায়গায় h বসাবো। ঠিক আছে, আমি 10, h বিন্দুটা ইকুয়েশনটাতে বসাই দিলাম, এই বৃত্তের ইকুয়েশনে বসাই দিলাম। তাহলে আমি কি পাবো? এখান থেকে পাবো 100 প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 144। তাহলে এখান থেকে আমরা এইচ স্কোয়ার পাবো হচ্ছে 144 বিয়োগ 100 মানে 44। তাহলে এইচ এর ভ্যালু হবে হচ্ছে প্লাস মাইনাস √44, কিন্তু আমরা মাইনাসটা নিব না, কারণ উচ্চতা বের করতে বলছে। হ্যাঁ, এটার উচ্চতাটা, হ্যাঁ এটা হচ্ছে প্লাসটা নিব। মাইনাস না মানে হচ্ছে নিচের দিকে, মাটি নিচের দিকে যেটা, ঠিক আছে, এক্স অক্ষের নিচে যেটা, কিন্তু সুড়ঙ্গটা তো আসলে উপরের দিকে আছে। ঠিক আছে, সো এটা আমরা পজিটিভ ভ্যালুটা নিব। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি তো এটার আনসারটা। কারা কারা বুঝতে পারছি যে এটার আনসার যে √44 একক হবে? কারা কারা বুঝতে পারছি? ঠিক আছে, এটা আসবে কত? 6.63। হ্যাঁ, 6.63। ওকে, আমি দেখতেছি যে অনেকেই মনে হয় কমেন্টে স্প্যামিং করতেছো। দাঁড়াও ভাই, এখানে যে ছিল একটু ডাক দিবেন। আচ্ছা, আমি ম্যাথটা আরেকবার বুঝাই দিই তাহলে। ধরো এটা হচ্ছে আমাদের বৃত্তটা, কিন্তু আমাদের সুড়ঙ্গটা হচ্ছে অর্ধবৃত্তাকার। ঠিক আছে, এই যে এটা হলো সুড়ঙ্গটা, এটা হলো অর্ধবৃত্ত। ওকে, তো এটা ধরলাম আমি মাটি। হ্যাঁ, এটা হচ্ছে মাটি বা রাস্তা। হ্যাঁ, মাটির উপরে সুড়ঙ্গটা আছে, অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ। তো এই রাস্তাটাকে আমি ধরে নিলাম এক্স অক্ষ, আর ঠিক মাঝখান দিয়ে আমি একটা ওয়াই অক্ষ আঁকলাম। হ্যাঁ, তাহলে এই মধ্যবিন্দুটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, এবং এই কেন্দ্রটা তাহলে কি হইলো? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু হইলো, তার মানে কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দু হইলো, 0, 0 বিন্দু হইলো। ঠিক আছে, ওকে। এখন এই মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে, মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে, এই যে এই বিন্দুটা হলো 10 মিটার দূরে, সুড়ঙ্গটার উচ্চতা ধরলাম এইচ। মধ্যবিন্দু থেকে 10 মিটার দূরে সুড়ঙ্গটার উচ্চতা ধরলাম এইচ। এই উচ্চতা এইচ এর ভ্যালু আমাকে বের করতে হবে। এখন দেখো এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 10 মিটার ডানে আছে, তাই বিন্দুটার ভুজ হচ্ছে 10। আর এই বিন্দুটা এক্স অক্ষ থেকে এইচ পরিমাণ উপরে আছে, তাহলে কোটি হচ্ছে এইচ। ঠিক আছে, এখন দেখো যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0, 0 আর ব্যাসার্ধ 12, এটা কিন্তু প্রশ্নে বলা আছে। তাহলে বৃত্তটার সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে, ওকে। এখন এই বৃত্তটার উপরে 10, h হচ্ছে একটা বিন্দু। ঠিক আছে, 10, h যেহেতু একটা বিন্দু, তাহলে 10, h দিয়ে কিন্তু আমরা এই স্যাটিসফাই করতে পারি এই ইকুয়েশনটাকে। তাহলে এক্স এর জায়গায় 10, ওয়াই এর জায়গায় h বসাইলেই আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। আর এটা আরেকটা ওয়ে আছে, তোমাদের মধ্যে একজন আমাকে বলছো কমেন্টে যে হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে করলে হবে কিনা। হ্যাঁ ভাই, দেখো পিথাগোরাসের সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো, আরেকটা ওয়ে, অল্টারনেটিভ ওয়ে, যে তুমি না পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করো, দেখো এইটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে ভাই, অনেকে না কমেন্টে স্প্যামিং করতেছে, হ্যাঁ ওগুলা একটু ব্যান করে দেন। আর ওদের আইডিও নোট করে রাখেন, একটু প্যারেন্টসকে জানানোর দরকার। গার্ডিয়ান অনেক আশা নিয়ে শিখতে পাঠায়, বাট এরা যেটা করে যে স্প্যামিং করে, এবং স্প্যামিং করার পরে মানে হচ্ছে খারাপ ইয়ে ছড়ায় আর কি, রিমার্ক ছড়ায়। সো এদের কারণে ক্লাসের এনভায়রনমেন্ট গুলা নষ্ট হয়। ওকে, এদেরকে ব্যান করে দেন। দেখো ভাইয়া, এইটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এতটুকু হচ্ছে 12। হ্যাঁ, এতটুকু 12, এতটুকু 10। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তুমি বলতেই পারো যে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে তুমি বলতে পারো কি 12 স্কোয়ার ইকুয়ালস টু 10 স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার।
এখান থেকে এইচ স্কোয়ারের ভ্যালু আসতেছে তোমার 44, তাহলে এইচ এর ভ্যালু আসতেছে 6.63। পজিটিভ ভ্যালুটা নিব, নেগেটিভটা নিব না, ঠিক আছে? সো এইভাবেও তুমি অঙ্কটা করতে পারতে। আমি প্রথমে কঠিন করে করছি, তারপরে হচ্ছে সহজ করে করলাম। ওকে, বুঝছি কারা কারা একটু কমেন্টে জানাই দাও। আর কোন প্রসেসটা তোমার কাছে বেশি ভালো লাগছে সেটাও জানাই দাও। ফার্স্ট প্রসেস নাকি সেকেন্ড প্রসেস, নাকি দুইটাই ভালো লাগছে? ঠিক আছে, ভাই এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা ম্যাথ। খুব ভালো করে ম্যাথটা দেখো তো, খুব ভালো করে ম্যাথটা দেখো, কারণ ম্যাথটা প্রথম দেখায় যে কারোর জন্য অনেক ডিফিকাল্ট মনে হবে, অনেক ডিফিকাল্ট মনে হবে প্রথম দেখায়, ঠিক আছে? কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল ম্যাথটা, ঠিক আছে? খুব ভালো করে দেখো কি বলছে। 12 একক দীর্ঘ ও 5 একক প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের একটা কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত রাখলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ওকে দেখো, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? এই আয়তক্ষেত্রটা ধরলাম, ধরলাম হচ্ছে এই বিন্দুটা ও ধরলাম, এটা এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ধরো ও এটা, ও এ, এটা হচ্ছে 12 একক। ওকে, তারপরে হচ্ছে প্রস্থ ধরলাম ওসি, ওসি হচ্ছে 5 একক, ঠিক আছে? ওসি 5 একক। তাহলে ভাইয়া এই আয়তক্ষেত্রের একটা কর্ণ, কর্ণ হচ্ছে এসি। তাহলে আমাকে বলো তো ভাইয়া এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে? কমেন্টে জানাও তো এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে। খুব ভালো করে আমাকে এটা জানো। ওসি কর্ণ 13 হবে, তাই না? ওসি হচ্ছে 13, পিথাগোরাস দিয়ে 13। ওকে, এখন এই যে দেখতেছো এখানে, এইটা একটা ত্রিভুজ, এইটা আরেকটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বৃত্ত রাখা হয়েছে, দুইটা বৃত্ত রাখা হয়েছে। এবং বৃত্তটা কেমনে আছে দেখো, ঠিক এইভাবে আছে, ঠিক এইভাবে আছে। মানে এইটা হচ্ছে এই ত্রিভুজটার অন্তবৃত্ত। অন্তবৃত্ত মানে ত্রিভুজের তিনটা বাহুকে ভিতরের দিক থেকে টাচ করে রাখছে, ঠিক আছে? আবার দেখো এইখানেও তুমি এরকম একটা বৃত্ত আঁকতে পারো, এবং দুইটা বৃত্তেরই একটা জিনিস সেম হবে। বলতো কি সেম হবে? এই পাশে একটা বৃত্ত আছে, এই পাশে একটা বৃত্ত আছে, দুইটা বৃত্তই, এই বৃত্তটা ও এ সি ত্রিভুজের অন্তবৃত্ত, এই বৃত্তটা এ বি সি ত্রিভুজের অন্তবৃত্ত। অন্তবৃত্ত মানে হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহুকে ভিতর দিক থেকে টাচ করে যে বৃত্তটা। হ্যাঁ, ধরো যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহুকে ভিতর দিক থেকে স্পর্শ করে যে বৃত্তটা, সেটাই হচ্ছে অন্তবৃত্ত, ঠিক আছে? দুইটা বৃত্তেরই কি সেম ভাই? ব্যাসার্ধ আর সেম, ব্যাসার্ধ আর সেম, ঠিক আছে? ব্যাস সেম, একজন বলছে ব্যাস সেম, ব্যাসার্ধ সেম হলে ব্যাসও সেম হবে, ঠিক আছে? ওকে, রেডিয়াস সেম, হ্যাঁ। ওকে, ওকে, এখন আসো খুব ভালো করে দেখো। আমি যদি এই যে, এখন আমাদের বের করতে হবে কি জানো? এই দুইটা বৃত্তের কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। বৃত্তের কেন্দ্র দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে বলছে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে একটা জিনিস দেখো। সেটা হচ্ছে অন্তবৃত্তের একটা ফর্মুলা আছে, অন্তবৃত্তের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু এস ইন্টু আর। তোমরা কি এই ফর্মুলাটা আগে দেখছো নাকি আজকেই প্রথম দেখলা? এই ফর্মুলাটা কি আগে দেখছিলা নাকি আজকে প্রথম দেখলে? এটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা। ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের ত্রিভুজের গুণাবলী একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, একদম 7 পয়েন্টের শেষে লাস্ট চ্যাপ্টারটা, 7 পয়েন্ট কত, 7 না? হ্যাঁ, ওই চ্যাপ্টারে এই এই ফর্মুলাটা কি আগে দেখছো না ফার্স্ট টাইম আজকে? আচ্ছা, যারা যারা প্রথম তাদেরকে, আগে যারা দেখছো তারা তো দেখছোই, যারা আজকে ফার্স্ট টাইম তাদেরকে একটু বলে রাখি এই ফর্মুলাটা কি।
ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা হচ্ছে অন্তবৃত্ত। এখানে আর মানে হচ্ছে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর কি? অন্তবৃত্তের ব্যাসার্ধ। আমি একটু লিখে দিই যারা নতুন তাদের জন্য, যারা আজকে ফার্স্ট টাইম দেখছো। এটা হচ্ছে অন্তব্যাসার্ধ, অন্তব্যাসার্ধ। ঠিক আছে? এই এসটা কি? এস হচ্ছে এই যে ত্রিভুজটা, ত্রিভুজটার পরিসীমার অর্ধেক বা অর্ধ পরিসীমা। কার অর্ধ পরিসীমা? ত্রিভুজের। ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা, পরিসীমা। ঠিক আছে? আর এই ডেল্টাটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এটা হচ্ছে ফর্মুলাটা। ওকে, এখন আসো ভাইয়া, এইবার দেখো তো ও এ সি ত্রিভুজের জন্য এই ডেল্টা কি হবে? ডেল্টা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল। ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, ও হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে? এটা কত? 30। ওকে, তাহলে এই ডেল্টার ভ্যালু হলো 30। পরিসীমা, অর্ধ পরিসীমা এস। অর্ধ পরিসীমা এস কত? এস হচ্ছে বাহু তিনটার যোগফল। এটা হইলো তোমার 12, এটা 13, এটা 5। 12 যোগ 13 যোগ 5, এটা হলো পরিসীমা। পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক। তাহলে এটা কত হবে? 13 যোগ 5 মানে হলো 18। 18 আর 12 মানে হচ্ছে, 18 আর 12 যোগ করলে কত হয়? 30 হয়। 30 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15। ঠিক আছে? ওকে, তাহলে এস এর ভ্যালু হলো 15 ইন্টু আর। আর এর ভ্যালু কত আসতেছে? আর এর ভ্যালু আসতেছে 2। তাহলে এই যে ত্রিভুজ, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2। ওকে, তাহলে দেখো খুব ভালো করে, এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। হ্যাঁ, আবার এটাও কিন্তু বৃত্তটার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ কত? এটাও 2, এটাও 2। ঠিক আছে? দেখো তো এই চিত্রটা এই পর্যন্ত সবাই বুঝছি কিনা? ঠিক আছে? সিদরাতুল মুনতাহা খুব মনোযোগ দিয়ে ক্লাস করে, সবসময় অ্যাক্টিভ থাকে, এবং দেখা যায় যে ওর সবসময় প্রথমে রিপ্লাই দেয়। ঠিক আছে? খুব ভালো করে দেখো। এখন যদি তুমি চিত্রটা বুঝে থাকো, তাহলে এবার এখানে আমি একটা গ্রাফ চিন্তা করব। গ্রাফ চিন্তা করব আমার ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। হ্যাঁ, ধরো এইটা হচ্ছে এক্স অক্ষ, আর মনে মনে ধরে নাও এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? একটাকে এক্স অক্ষ আর একটাকে ওয়াই অক্ষ ধরে নিলাম মনে মনে। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাকে বলো তো এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে? যদি আমি ও এ কে এক্স অক্ষ চিন্তা করি আর ও সি কে ওয়াই অক্ষ চিন্তা করি মনে মনে, আর সমান 2 কিভাবে? নয়ন দাস, এই যে আর সমান 30 ভাগ 15, 30 কে 15 দিয়ে ভাগ করলে 2 আসবে, নয়ন দাস। ঠিক আছে? ওকে, তোমরা অনেকে আসো অ্যাডভান্স আনসার বলতেছো যে 4√2 হবে, এটা হবে। ভাই তোমরা আসলে আমার পেসের সাথে আগাও। তোমরা যদি যখন আমার থেকে বেশি আগায় যাও তখন আসলে তোমাদের সাথে আমি তাল মিলাইতে পারি না। তোমরা আসলে কিসের আনসার বলতেছো এটা আমার বুঝতে খুব কষ্ট হয়ে যায়, কারণ কোনোটারই আনসার আমার মুখস্থ নাই। ঠিক আছে? ওকে, তাহলে এটা স্থানাঙ্ক হবে 0,0। হ্যাঁ, আমি প্রশ্ন করছি হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তুমি বলতেছো 4√2। তাহলে ভাই আমি তো কনফিউজড হবই, তাই না? এটা হচ্ছে 0,0 বিন্দু। ঠিক আছে? এখন তুমি আমাকে বলো তো তাহলে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এটা যদি 0,0 হয় তাহলে এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষ থেকে 2 ঘর ডানে আছে, তাহলে ভুজ হবে 2।
এক্স অক্ষ থেকে 2 ঘর উপরে আছে, তাহলে কোটিও হবে 2। ঠিক আছে, 2,2। এখন বলো তো ভাইয়া, নাইম হাসান সবার আগে আনসার করছিল, দেবজিৎ হালদার আনসার করছে। এখন দেখি খেলাটা তো এইখানে, এই কেন্দ্রটা কত হবে দেখি, কে আসো সেই সুপার ট্যালেন্টেড ছেলে মেয়েটা যে বলতে পারো এই বিন্দুটা স্থানাঙ্ক কত হবে। এটা খুব সহজেই বলা যায় 2,2, বাট এইটা বলো তো দেখি কে বলতে পারো এইটা কত হবে, সেটা বলো, খুব ভালো করে বলো। টেন কমা থ্রি বলতেছো, ওকে ফাইন, ভালো করে দেখো ভাইয়া। ভাইয়া দেখো, এইটাও 2, এইটাও 2, ঠিক আছে। এখন এই পুরাটা হচ্ছে তোমার 12, এতটুকু হলো 12 একক। এই পুরাটা হচ্ছে তোমার 12 একক, আর এতটুকু হচ্ছে তোমার 2 একক। তাহলে ভাই এতটুকু কত, এই এতটুকু কত হবে, এতটুকু তো 10 একক হবে তাই না। এতটুকু 2, তাহলে এতটুকু 10 হলে পুরাটা 12 হবে। তাহলে এই বিন্দুটা কিন্তু ভাইয়া ওয়াই অক্ষ থেকে 10 ঘর ডানে আছে, তাই এটার ভুজ হচ্ছে 10। একইভাবে দেখো, এই পুরাটা হচ্ছে 5 একক, এই পুরাটা হচ্ছে 5 একক, আর এতটুকু হচ্ছে তোমার 2 একক। তাহলে ভাই এতটুকু কয় একক, 3 একক। তাহলে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে 3 একক উপরে আছে, তাহলে এটার কোটি হচ্ছে 3। তাহলে দেখো, এটা হচ্ছে 2,2, এটা হচ্ছে 10,3। তাহলে এই বিন্দু দুইটার দূরত্ব তোমাকে বের করতে বলছে। এই বিন্দুটা যদি পি হয় আর এই বিন্দুটা যদি তোমার কিউ হয়, তাহলে পি কিউ কত হবে সেটা কি আমার করতে হবে নাকি তোমরাই বের করতে পারবে আর আমাকে বলবো ভাইয়া এত করে দেন কেন, আমরাই তো পারি। ভুজ দুইটার পার্থক্য 10 - 2 হোল স্কয়ার প্লাস কোটি দুইটার পার্থক্য 3 - 2 হোল স্কয়ার। দেখো, এটা মনে হয় √65 আসে তাই না, আমার যদি ভুল না হয়। ওকে, দেখো বুঝছি কারা কারা। ঠিক আছে, ক্লিয়ার অ্যান্ড ফেল্ট কিনা। তাহলে দেখো, বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখছো, যে আমরা বৃত্তের কয়টা টাইপ পড়ছিলাম ইন টোটাল, কয়টা জানি টাইপ পড়ছি আমরা 7টা ক্লাসে। আর দেখো এই ম্যাথটা দেখো, ম্যাথটা কিন্তু কঠিন না, ম্যাথটা কিন্তু খুবই সহজ, খুব যে বেশি জায়গা লাগে এমনও না। হ্যাঁ, ম্যাথটা খুবই সহজ, বাট দেখো ত্রিকোণমিতির সাথে মিক্স করে দিছে, দুইটা চ্যাপ্টারের কনসেপ্ট ব্লেন্ড করে দিছে। এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের খেলাটা, যে কয়েকটা চ্যাপ্টারের কনসেপ্ট একটা ম্যাথে ব্লেন্ড করে দেওয়া। ঠিক আছে, 26টা টাইপ পড়ছিলাম। দেখো এই ম্যাথটা কিন্তু 26টা টাইপের মধ্যে না, আবার কিন্তু ম্যাথটা অনেক সহজ। হ্যাঁ, ম্যাথটা কিন্তু ওই টাইপ গুলোর মধ্যে পড়তেছে না, বাট ম্যাথটা কিন্তু সহজ, কঠিনও না। হ্যাঁ, এখানে তোমার সরল রেখার কনসেপ্ট লাগতেছে, যে দুইটা বিন্দুর দূরত্বের কনসেপ্ট লাগতেছে, স্থানাঙ্কের কনসেপ্ট লাগতেছে, বৃত্তের এই যে তোমার হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার কনসেপ্ট মানে ত্রিকোণমিতির কনসেপ্ট লাগতেছে। হ্যাঁ, সবকিছু মিলায় তোমার হচ্ছে জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে। তাহলে দেখো আরেকবার বলে দিই ম্যাথটা কি বলছে, যে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 একক, প্রস্থ হচ্ছে 5 একক। তাহলে অবশ্যই কর্ণটা পিথাগোরাসের সূত্র দিয়ে 13 একক বের করে ফেললাম। এখন এই এই কর্ণটা কি করছে, আয়তক্ষেত্রটাকে দুইটা ত্রিভুজে ভাগ করছে। এইটা এটা হচ্ছে প্রথম ত্রিভুজের অন্তবৃত্ত, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের অন্তবৃত্ত। চিত্র থেকেই বুঝতেছো যে অন্তবৃত্ত দুইটার সাইজ সমান হবে, ব্যাসার্ধ সমান হবে। এখন এই অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার একটা ফর্মুলা আছে, ডেল্টা ইকুয়ালস টু এস আর। ডেল্টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই যে ত্রিভুজটা, এই যে এই প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 12 ইন্টু উচ্চতা 5, ক্যালকুলেশন করে 30। এস হচ্ছে ত্রিভুজটার পরিসীমার অর্ধেক। পরিসীমা কত, 12 যোগ 13 যোগ 5, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, আসতেছে 15। এস এর ভ্যালু 15, তাহলে আর এর ভ্যালু আসতেছে 2।
ঠিক আছে, এখন আমি আমার সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এইটাকে ধরে নিলাম মনে মনে এক্স অক্ষ, আর এইটাকে মনে মনে ধরে নিলাম ওয়াই অক্ষ। এটা আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটাকে ধরে নিলাম আমি ওয়াই অ্যাক্সিস। তাহলে অবশ্যই এই বিন্দুটা কি বিন্দু? মূল বিন্দু, 0 0 বিন্দু। এখন এইটা 2 একক, এটা 2 একক, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 2,2। একইভাবে এই পুরাটা 12, পুরাটা 12 একক, এতটুকু 2 একক, তাহলে এতটুকু হচ্ছে 10 একক। তাহলে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 10 ঘর ডান দিকে থাকায় ভুজ হচ্ছে 10। একইভাবে এই পুরাটা হচ্ছে তোমার 5 একক, আর এতটুকু 2 একক, তাহলে এতটুকু 3 একক। এই বিন্দুটা এক্স অক্ষ থেকে 3 ঘর উপরে থাকায় কোটি হচ্ছে 3, এটা 10,3, এটা 2,2। তাহলে এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে এটা। শেষ আনসার। ঠিক আছে ফাইজা জাহান, আরেকবার বুঝাইতে বলছো, তোমার জন্য আমি আরেকবার বুঝাই দিলাম। এখন বলো তো ফাইজা, তুমি বুঝছো কিনা? আসলে কনসেপ্ট ভালো থাকলে সব ম্যাথ পারা যায়। তাহলে এখন আমি তোমাদেরকে একটু জ্ঞান দিই, উপদেশ দিই। অনেক তো ম্যাথ করাইলাম, এত ম্যাথ দিয়ে কি হবে? জীবনের ম্যাথই যদি না বুঝো, হ্যাঁ, জীবনের অঙ্কই যদি না মিলে, তাহলে তো ভাই মারুফের মতো বলতে হবে যে সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সো আসলে এখন কিছু জ্ঞান দিই। জ্ঞান শুনবা না ম্যাথ করবা? টু কিভাবে হইলো? টু এই ভাইয়া এখান থেকে আর ইকুয়ালস টু 2, 30 কে 15 দিয়ে ভাগ করে 2 হইলো। ডেল্টার ভ্যালু 30, এস এর ভ্যালু 15, আর এর ভ্যালু 30 ভাগ 15 সমান 2। আচ্ছা এই জায়গাটা হয়তো বুঝতেছো না, আর সমান 2। তাহলে এখান থেকে আর সমান হচ্ছে এই 15টাকে বাইরে নিয়ে আসলাম, 30 ভাগ 15 ইকুয়ালস টু হচ্ছে 2। এটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ। এটা তো অন্তবৃত্ত, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2। ঠিক আছে, প্রথম কথা, প্রথম কথা এটা হচ্ছে যারা একটু সিরিয়াস টাইপ স্টুডেন্ট তাদের জন্য। যারা একটু সিরিয়াস টাইপ স্টুডেন্ট, সিরিয়াস টাইপ, তুমি নিজে সিরিয়াস টাইপ কিনা এটা কিভাবে বুঝবা? কিভাবে বুঝবা? ক্লাসগুলো রেগুলারলি করছো, ক্লাস নোট ঠিক মতো করছো, হোমওয়ার্ক গুলা করার চেষ্টা করছো, তার মানে হচ্ছে তুমি সিরিয়াস টাইপ স্টুডেন্ট। ঠিক আছে, এখন সিরিয়াস টাইপ স্টুডেন্টদের বলি, তাদেরকে আমি সবসময় বলি যে হচ্ছে তুমি একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন ব্লেন্ড করে পড়ো, দুইটা টপিকই একবারে পড়ে ফেলো, যাতে করে পরবর্তীতে আর এক্সট্রা প্রিপারেশন তোমার নেয়ার দরকার না পড়ে। এবং ইনফ্যাক্ট তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি বৃত্তে তোমাকে যা পড়াইছি, তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত বৃত্তের জন্য এক্সট্রা কোনো ক্লাসের প্রয়োজন নাই। অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, বুয়েট অ্যাডমিশন, তুমি যদি বুয়েট অ্যাসপারেন্ট হও, তাহলে বুয়েট অ্যাডমিশনের জন্য তোমার বৃত্তের জন্য কোনো এক্সট্রা ক্লাস লাগবে না। আমি তোমাকে একাডেমিকে যতটুকু পড়াইছি এতটুকুই যদি ঠিকঠাক তুমি বুঝে প্র্যাকটিস করতে পারো। তবে হ্যাঁ, এখন তোমাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বৃত্ত তুমি কেবলমাত্র একবার পড়লা, সো একবার পড়াতেই তুমি 100% এফিসিয়েন্সি অ্যাচিভ করছো এমনটা আসলে হওয়ার চান্স খুব কম। হ্যাঁ, একবার পড়াতেই 100% এফিসিয়েন্সি তুমি অ্যাচিভ করে ফেলছো, ব্যাপারটা এরকম না। তুমি যদি এই একবার পড়াতে 80% বা মোর দেন 80% এফিসিয়েন্সি অর্জন করো, মানে বইয়ে যত ম্যাথ আছে, সেটা যে স্যারেরই বই হোক না কেন, কেতাব স্যারের বই দিয়েও তোমাকে যদি খুলে দেওয়া হয় এবং তুমি যদি সবগুলো ম্যাথ ট্রাই করে দেখো, 80% ম্যাথ তুমি মিলাইতে পারছো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো। হতাশ হওয়ার কিছু নেই। তুমি এই বৃত্ত আরো অনেকবার পড়বা, এই বৃত্ত চ্যাপ্টারটা তুমি আরো অনেকবার পড়বা। কখন কখন পড়বা আমি তোমাকে বলি, তুমি তোমার কলেজের সামনে যে পরীক্ষাটা আছে, হাফ ইয়ারলি পরীক্ষা, তখন একবার পড়বা। তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষার সময় আরো একবার পড়বা। কয়বার হলো? 2বার হলো। এবার আসো টেস্ট পরীক্ষা, প্রি টেস্টে অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, টেস্টে তো অবশ্যই থাকবে, টেস্ট পরীক্ষার সময় আবার পড়বা। 3বার হইলো। এবার দেখবা যে এর আগেও বিভিন্ন সময় কলেজে ক্লাস টেস্ট থাকবে, এটা সেটা থাকবে, এর মধ্যে তোমার আরো একবার বা 2বার পড়া হয়ে যাবে। 5 থেকে 6বার যখন তোমার রিভিশন হবে, তখন তুমি আস্তে আস্তে বৃত্তের উপরে প্রথমে 80%, এরপরে আরো 10%, এরপরে আরো 5%, এরপরে 2%, এরপরে 1%, এরপরে 0.5%, এইভাবে অ্যাড হইতে হইতে একসময় তুমি দেখবা যে 100% না হলেও 99.99% এফিসিয়েন্সি তোমার বৃত্তের উপরে অর্জন হয়ে গেছে। এটাই হচ্ছে সাকসেস। আর তোমরা যারা প্রথমেই যে ভাই কিছু অঙ্ক পারতেছি না বলে তুমি ডিপ্রেশনে ভোগা শুরু করো, ভাইয়া তাহলে কিন্তু হবে না। তুমি প্রথমবারে কখনোই সব ম্যাথ পারবা না। তুমি 80% পারছো মানে তুমি রাইট ট্র্যাকে আসো। এটা হচ্ছে সিরিয়াস টাইপ স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এবার আসো কিছু স্টুডেন্ট আসো যারা হচ্ছে সিরিয়াস না, বা তারা কি টাইপ সেটা নিজেরাও জানো না, নিজেরাও জানো না, তারা হচ্ছে আননোন টাইপ।
আননোন টাইপের বৈশিষ্ট্য কি? আননোন টাইপের বৈশিষ্ট্য হচ্ছে, ধরো যে একটা ক্লাসের মাঝখানে আসবে, মাঝখানে এসে বলবে ভাই এখন থেকে কি বুঝবো। তারপরে ধরো যে বৃত্তের 6 নাম্বার লেকচারে এসে বললো ভাই আজকে আমি নতুন, আজকে কি আমি বুঝবো। হ্যাঁ, তুমি যদি আজকে নতুনও হও, তুমি খেয়াল করো তো বৃত্তের রেকর্ডেড ক্লাসগুলো কি অ্যাপে দেওয়া আছে না? তাহলে তুমি লাইভ ক্লাসটা না করে তুমি প্রথম ক্লাস থেকেই দেখো না। বৃত্তের প্রথম থেকে 7টা লেকচার, এই 7টা লেকচার মিলে তো একটা সিরিজ। তুমি যখন একটা সিরিজ দেখতে বসবা, একটা নাটক দেখতে বসবা, একটা মুভি দেখতে বসবা, তোমার সামনে যদি সুযোগ থাকে তাহলে কি তুমি মুভিটার মাঝখান থেকে দেখবা নাকি শুরু থেকেই দেখবা? যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, আমরা তো তোমাকে সুযোগ দিছি প্রথম থেকে দেখা, তাহলে তুমি কেন 6 নাম্বার লেকচার থেকে করে তোমার সময়টা নষ্ট করবা? হ্যাঁ, 6 নাম্বার লেকচারটা যদি তুমি বুঝো, আরো ক্লিয়ারলি বুঝার জন্য কিন্তু তোমার প্রথম লেকচারটা লাগবে, সেকেন্ড লেকচারটা লাগবে, এটা তো সিকোয়েন্সিয়ালি আসবে। বুঝাইতে পারছি? তো তাদেরকে বলবো ভাইয়া আগে তোমরা একাডেমিক বেস স্ট্রং করো, আগে একাডেমিক বেস স্ট্রং করো, তারপরে তুমি অ্যাডভান্স ম্যাথে আসো। অ্যাডভান্স ক্লাস আমি শুরুতেই বলে নিই যে সবার জন্য না। আমি যখন ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস করাইছিলাম, তোদের মনে আছে কিনা বা আমার ক্লাসে ছিলা কিনা, যারা ছিলা হয়তো মনে করে দেখো, আমি কিন্তু বলছিলাম এই ক্লাসটা নট ফর অল। হ্যাঁ, ক্লাসে রেকর্ডেড ভার্সন থাকবে, রেকর্ডেড ভার্সনটা সবার জন্য, বাট অ্যাডভান্স ক্লাসটা এই মুহূর্তে সবার জন্য না, এই মুহূর্তে না। হ্যাঁ, তোমার টার্গেট ধরো ভাইয়া মেডিকেল, হ্যাঁ ম্যাথটা তুমি কোনো রকম A+ পাইলেই খুশি, তাহলে তোমার না হলেও তো প্রবলেম নেই। হ্যাঁ, আবার দেখো তোমার একাডেমিক বেসিক ঠিকঠাক হয় নাই, তুমি বৃত্তের 26টা টাইপ কি নোট করছো এখনো? করো নাই। হ্যাঁ, বৃত্তের 26টা টাইপ থেকে যদি আমি একটা ম্যাথ দিই, আমি করাই দিছি ক্লাসে, এরকম কোনো কন্টেন্ট থেকে যদি আমি একটা ম্যাথ দিই, তুমি যদি আটকায় যাও, তাহলে তোমার এই ক্লাসটা তোমার জন্য না। এই জিনিসগুলো ভাই তোমাকে বুঝতে হবে। তোমার ডিসিশনটা ভাই আমি যতটা না নিতে পারবো, তোমার ডিসিশন তুমি তার চেয়ে ভালো নিতে পারবা, কারণ তুমি নিজেকে সবচেয়ে বেশি ভালো জানো। তোমার চেয়ে ভালো পৃথিবীতে তোমাকে কেউ জানে না। ঠিক আছে, এই ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু স্মার্ট হইতে হবে। হ্যাঁ, স্মার্ট হইতে হবে এবং বিচক্ষণ হইতে হবে। বুঝছো? আগের পড়া কিভাবে রিভিশন করবে ভাই? তুমি যখন ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, তখন কি তুমি একবার বৃত্ত রিভিশন করবা না? আমাকে বলো তো। তখন করবা তো। বিভিন্ন সময় দেখবা তুমি কোনো না কোনো ভাবে একটা ভ্যাকেশন পেয়েই যাচ্ছ। ঠিক আছে, হ্যাঁ, কোনো না কোনো ভাবে একটা ভ্যাকেশন পেয়ে যাচ্ছ। আবার অনেকে আসো যে বলো যে ভাই আপনি যখন করান তখন পারি, কিন্তু পরে যে আর পারি না। ভাই সমস্যা নাই, তুমি যেটা করো যে হচ্ছে আহ প্রথমে কনফিডেন্স রাখো, কনফিডেন্স রাখো, দেখো যে তুমি ঠিকঠাক নোট করছো কিনা। এরপরে তুমি যখন আবার পড়বা, রিভিশন দিবা, হ্যাঁ, তখন দেখবা যে আস্তে আস্তে তোমার এফিসিয়েন্সি বাড়তেছে। সবাই একদিনে প্রো হয়ে জন্মায় না। ঠিক আছে, এই বৃত্তের 27-26টা টাইপ যে আমি তোমাকে পড়াইছি, এটা পড়ানোর যোগ্যতা অর্জন করতেও আমার শিক্ষকতা জীবনেও 1 যুগ পার করতে হয়েছে। বুঝতে পারছো? আমি একটা সময় 22টা টাইপ পড়াইতাম, এরপরে 23টা, আমার কন্টেন্ট আস্তে আস্তে এনরিচড হয়েছে। সো তোমাকেও তো আস্তে আস্তে এনরিচড হইতে হবে, একদিনে কিন্তু তুমি সবকিছু পারবা না ভাইয়া। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো যে পড়বা যখন তুমি, আজকে যখন একটা নতুন কিছু পড়ছো তুমি কিন্তু আহ, এটা যে সারা জীবন তোমার মনে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। পড়াই হয় ভোলার জন্য, সবসময় মনে রাখবা পড়াই হয় ভোলার জন্য। তুমি আজকে পড়ছো, হ্যাঁ, কিছুদিন পরে যখন তুমি অন্য চ্যাপ্টারে চলে গেছো, আস্তে আস্তে এই চ্যাপ্টারের কন্টেন্টটা তুমি ভুলতে শুরু করবা। বাট তুমি যখন এরপরে একদিন রিভিশন দিবা, তখন তুমি ঠিক আগের জায়গায় চলে যাবা। প্রথমবার পড়তে হয়তো তোমার 50 ঘন্টা সময় দিতে হয়েছে, বৃত্তের 26টা টাইপ আয়ত্ত করতে হয়তো তোমাকে 50 ঘন্টা সময় দিতে হয়েছে, কিন্তু তুমি যখন ফার্স্ট টাইম রিভিশন দিবা, তখন দেখবা 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই তোমার হচ্ছে বৃত্তটা রিভিশন হয়ে যাচ্ছে। 3 থেকে 4 ঘন্টা দিলেই, যদি তুমি নোট করে ঠিকঠাক পড়ো, 3 থেকে 4 ঘন্টা রিভিশন দিলেই তুমি আবার ওই 26টা টাইপে তুমি তোমার ঠিকঠাক মনের মানে মেমোরাইজ করতে পারতেছো, ঠিকঠাক মনে করতে পারতেছো, যে না আগের জায়গায় আবার ব্যাক করতে পারতেছো। এরপর তুমি আবার ভুলবা ভাই, এটা আবার যে মনে থাকবে সারা জীবন এমনও না। আবার যখন তুমি একবার রিভিশন দিবা, তখন দেখবে তুমি আবার সবকিছু মনে করতে পারতেছো। বাট এইবার রিভিশন দিতে তোমার আরো কম সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। তুমি আবার ভুলবা, আবার রিভাইজ করবে, এবার দেখবে 20 মিনিট সময় লাগছে। এইভাবে আবার ভুলবা, আবার আবার তুমি রিভাইজ দিবা, এবার দেখবে 5 মিনিট সময় লাগছে 26টা টাইপ। বুঝছো? যা চোখ বুলালেই হয়ে যাচ্ছে। যত রিভাইজ দিবা তত তোমার হচ্ছে পরবর্তী রিভিশনের সময়টা কমতে থাকবে। এটাই হচ্ছে তোমার মেইন খেলাটা। বুঝছো? সো হতাশ হওয়া যাবে না। এইভাবে ফুল এইচএসসি লাইফ কেন পড়বা? এইভাবে সারাটা জীবনই পড়বা, যতদিন তুমি পড়ালেখা করবা এইভাবেই পড়বা, এইভাবেই পড়তে হয় ভাইয়া।
আমাকে এখন যদি তুমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে বলো, আমি মাঝখানে যে কোথাও একটা জায়গায় আটকায় যাবো, কারণ অনেক দিন আমি এই জিনিসটা দেখি না। বাট আমি আর একবার দুইবার রিভিশন দেই, আমি আবার বলতে পারবো। হ্যাঁ, বাংলায় যে 50টা লেটার আছে, হ্যাঁ, বা 39টা হচ্ছে, এটা মনে আছে 39টা যে ব্যঞ্জন বর্ণ আছে, আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই মুহূর্তে হয়তো সিরিয়ালি বলতে পারবো না, বাট আমি একবার দুইবার দেখলেই, জাস্ট চোখ বুলাইলেই আমি বলতে পারবো। বাট এটা প্রথমবার শিখতে কিন্তু আমাকে প্রচন্ড কষ্ট করতে হয়েছিল, প্রথমবার যখন আমি শিখছিলাম। বাট এখন একটু রিভাইজ দিলেই, জাস্ট একটু চোখ বুলাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে আমি বলে দিতে পারবো। বুঝছো? এটাই হচ্ছে ভাই, যে কোনো পড়াই তুমি আসলে ভুলে যাবা, পড়াই হয় ভোলার জন্য, বাট আবার তুমি রিভিশন দাও, দেখবা যে তুমি আবার আগের পড়াগুলা মনে করতে পারতেছো। বুঝছো? ওকে, আসো এই ম্যাথটা দেখো। একটা বর্গের পরিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বর্গের একটা শীর্ষ এত হইলে বিপরীত শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, এটা হচ্ছে বর্গটার পরিবৃত্ত। তাহলে বর্গটা কেমন ভাইয়া? বর্গটা হচ্ছে, বর্গটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে বর্গটা। আচ্ছা, এই বৃত্তটার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 5/2, 4। 5/2, হচ্ছে 4। 4 না তো, -4। দেখো কেন্দ্র ঠিক আছে কিনা, কিভাবে হইলো? এক্স এর সহগের অর্ধেক, চিহ্ন উল্টায় দিব, ওয়াই এর সহগের অর্ধেক, চিহ্ন উল্টায় দিব, ঠিক আছে? আর বর্গের একটা শীর্ষ হচ্ছে -1,3। অবশ্যই এই শীর্ষটা কিন্তু এই বৃত্তের পরিধির উপরেই হইতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু এটা পরিবৃত্ত হবে না। একটু চেক করে দেখো তো, এই বিন্দুটা দিয়ে উভয় পক্ষ এই সমীকরণটা সিদ্ধ হয় কিনা। এক্স এর জায়গায় -1 বসালে আর ওয়াই এর জায়গায় 3 বসালে কত আসে দেখো তো, সিদ্ধ হয় কিনা এই বিন্দুটা দিয়ে। এটা টেস্ট করে দেখো। এক্স এর জায়গায় -1, -1² মানে হচ্ছে 1, 3², ওয়াই এর জায়গায় 3, 3² মানে 9, তারপর এক্স এর জায়গায় -1, 5, -5 -1 মানে হচ্ছে +5। হ্যাঁ, ওয়াই এর জায়গায় 3, 3 × 8 = 24, -39। এটার ভ্যালু কত আসে একটু দেখো তো। 9 আর 1 10, 10 আর 5 হচ্ছে 25, 10 আর 5 15, 15 আর 24 হচ্ছে 39। হ্যাঁ ঠিক আছে, সিদ্ধ হয়, তার মানে ঠিক আছে। এখন বর্গের একটা শীর্ষ এটা হলে বিপরীত শীর্ষ বের করতে হবে। বিপরীত শীর্ষ তোমরা অনেকেই কমেন্টে লিখতেছো, যদিও আমি তোমাদেরকে একবারও লিখতে বলিনি। হ্যাঁ, তোমরা লিখতেছো, ঠিক আছে, পারছো, বুঝছি। এখন দেখো, এটা বের করা খুবই সহজ। আমি এই শীর্ষ আর এই কেন্দ্রবিন্দু যোগ করে যদি বর্ধিত করি, হ্যাঁ, এটা ধরলাম আমি আলফা কমা বিটা, বিপরীত শীর্ষটা, ঠিক আছে? এই কেন্দ্রটা কিন্তু ভাই মধ্যবিন্দু, আলফা বিটার এটার মধ্যবিন্দু। তাহলে আলফা -1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে কেন্দ্রের ভুজ। কেন্দ্রের ভুজ হচ্ছে 5/2। এখান থেকে তুমি আলফার ভ্যালু পাবা, ঠিক আছে? আবার দেখো, বিটা প্লাস থ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে কেন্দ্রের কোটি, -4। এখান থেকে তুমি বিটার ভ্যালু পাবা। বলো বুঝছি কারা কারা? বুঝছি কারা কারা? এটা কেন্দ্র, এটা হচ্ছে বর্গের একটা শীর্ষ, এটা হচ্ছে বিপরীত শীর্ষ। এতটুকু হচ্ছে বর্গটার ব্যাসার্ধ আর, এতটুকুও হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এই কেন্দ্রবিন্দুটা। এখন মধ্যবিন্দু বের করার ফর্মুলা সরল রেখা চ্যাপ্টারে, ঠিক আছে? মধ্যবিন্দু বের করার ফর্মুলা হচ্ছে ভুজ দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 5/2। আবার কোটি দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এইটা -4, ঠিক আছে? সরল রেখা চ্যাপ্টার, মধ্যবিন্দু, ঠিক আছে?
বুঝছি তো নাকি? ওকে, এই ম্যাথটা চুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, অনেক মজার একটা ম্যাথ, অনেক মজার একটা ম্যাথ। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? আমার মনে হয় তোমরা অনেকে টায়ার্ড হয়ে গেছো। আপন কি সব লিখতেছো, সি টু দি পাওয়ার, সি টু দি পাওয়ার, হ্যাঁ, এক্সাইটেড হয়ে গেছো বুঝতে পারতেছি। এক্সাইটমেন্টটাও কিন্তু কন্ট্রোল করতে হবে, এটাও কিন্তু শিখতে হবে, এটাও একটা লেসন, ঠিক আছে? মাথা হ্যাং করছেন না তোমাদের? একজন বলে হ্যাঁ, একজন বলে না, আমি আসলে বুঝতেছি না হ্যাঁ মানে কি না মানে কি। ফুল এনার্জি, ফাইমা, ভেরি গুড। সুবর্ণা আক্তার, টায়ার্ড হয়েছি, টায়ার্ড হয়েছে। সিদ্ধাতুল মুনথা, আপনার ক্লাসে টায়ার্ড লাগে না, কারণ ওই যে তুমি হচ্ছে সিরিয়াস টাইপ স্টুডেন্ট, এই কারণে তুমি আমার ক্লাসে মজা পাও। বুঝতে পারছো? এই যে কোথায় জানি লিখছিলাম। এনিওয়ে, আসো তোমাকে একটা, তোমাদের একটা টিপস দিই, তোমাদের একটা টিপস দিই, তোমাদের প্রতি ক্লাসে টিপস দিই। হ্যাঁ, আজকে একটা টিপস দিই, টিপসটা হচ্ছে তোমাদের সবাইকে বলি অ্যাকচুয়ালি না, আমি তোমাদেরকে যে টিপস গুলা দিই তার মধ্যে কিছু কিছু টিপস আছে যেগুলো আসলে আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারিনি এক সময়, তোমাদের সময় যখন ছিলাম, কারণ আমাকে এগুলো কেউ শিখায় নাই বা আমিও জানতাম না তখন। আস্তে আস্তে বড় হয়েছি, বিভিন্ন মানুষজনের সাথে মিশছি, তারপর হলে থাকছি, হলে থাকলে হয় যে বাংলাদেশের অনেক জেলার মানুষজনের সাথে আলাপ আলোচনা হয়, মেশা হয়। এটা একটা অপরচুনিটি আমি মনে করি, যেটা যে পাবলিক ইউনিভার্সিটির হোস্টেলে যদি তুমি থাকতে পারো। হ্যাঁ, ঢাকা স্টুডেন্টদেরকে আমার অনেক হতভাগা মনে হয় যে তারা হোস্টেলে থাকতে পারে না। তো আমরা হোস্টেলে থাকছি, আমাদের রুমমেট ছিল চিটাগাঙের, আমার এক রুমমেট ছিল রাজশাহীর, হ্যাঁ, আরেক রুমমেট ছিল কক্সবাজারের, হ্যাঁ, আরেক রুমমেট ছিল ময়মনসিং এর। তো বিভিন্ন জেলার মানুষজনের সাথে মেশা হয়েছে, এটা একটা সুযোগ। হ্যাঁ, তারপরে হচ্ছে বইপত্র পড়লে জানা যায় অনেক কিছু। তো সবকিছু মিলে, হ্যাঁ, আমি যখন তোমার জায়গায় ছিলাম তখন এগুলো আমাকে কেউ শিখায় নাই। এই কারণে আমি মনে করি যে সৌরভ ভাই যে ভুলগুলো তার পার্সোনাল লাইফে করছে, সেই ভুলগুলো যাতে সৌরভ ভাই স্টুডেন্টরা না করে। তার মধ্যে একটা টিপস আজকে দিব, সেটা হচ্ছে যে আননেসেসারি শাইনেস, এই জিনিসটা তোমার লাইফে তোমাকে অনেক ভুগাবে, তুমি এখনো বুঝতেছো না, কারণ এখনো বুঝার মতো ম্যাচুরিটি তোমার মধ্যে হয় নাই। হ্যাঁ, অপ্রয়োজনীয় লজ্জা পাওয়া, হ্যাঁ, এই জিনিসটা তোমাকে সারাটা জীবন ভুগাবে, বাট তুমি এখনো বুঝতেছো না। তুমি যখন প্রফেশনাল লাইফে যাবা বা আরেকটু বড় হবা তখন বুঝবা। সো আননেসেসারি শাইনেসকে রিমুভ করতে হবে তোমার মধ্যে, যাতে অপ্রয়োজনীয় লজ্জা না থাকে। আননেসেসারি শাইনেসের একটা উদাহরণ দিই। যেমন আমি ছোট থাকতে যেটা করতাম, ধরো যে আমার পরিচিত কোনো মানুষজন সামন দিয়ে আসতেছে, আমি দূর থেকে খেয়াল করছি যে ওরা তো আমার পরিচিত, তখন আমি না করতাম কি, একটু লুকানোর চেষ্টা করতাম যাতে ওদের সাথে আমার রোড মানে ক্রস না হয়, হ্যাঁ, দেখা না হয়। সো আমি একটু লুকাইতাম। বাট এটা আসলে খুবই ভুল একটা অ্যাপ্রোচ ছিল। আমি কিন্তু চাইলেই সামন দিয়ে যাওয়ার সময় সুন্দর একটা হাসি দিয়ে বলতে পারতাম, কেমন আছেন, ভালো আছেন, অনেকদিন পর দেখা হলো, বা দেখতে সুন্দর লাগতেছে, কিছু একটা বললে কিন্তু ওরাও খুশি হয়ে যেত, কমপ্লিমেন্ট দিতে পারতাম, বা আপনাকে তো সুন্দর লাগতেছে, অনেকদিন পর দেখা হলো। বাট সেটা কিন্তু আমি করি নাই, আমি লুকায় থাকতাম, কারণ আমি একটু লাজুক ছিলাম, আননেসেসারি শাই ছিলাম। এটা কিন্তু তোমার লাইফে তোমাকে অনেক ভুগাবে। আজকে যদি ওই অভ্যাসটা আমি এখনো কন্টিনিউ করতাম, তাহলে এইভাবে তোমাদের সামনে কিন্তু আমি দাঁড়ায় কথা বলতে পারতাম না। সো রিমুভ আননেসেসারি শাইনেস, ঠিক আছে? আবার দেখো, অনেককে আমি গ্রুপে বলছি যে ভাইয়া তোমাদের বৃত্তের নোটটা শেয়ার করো, তোমরা অনেকেই বলছো যে হাতের লেখা বাজে তাই আপলোড করলাম না। আমি বলছি তোমাকে আপলোড করতে, তোমার হাতের লেখা বাজে হোক যাই হোক, হ্যাঁ, এটা নিয়ে লজ্জা পাওয়ার কি আছে? আপলোড করে দাও, করে দাও আপলোড। বাট তুমি বলতেছো যে ভাই হাতের লেখা খারাপ, তোমার মধ্যে একটা সংকীর্ণতা কাজ করতেছে, নিজেকে ছোট মনে করতেছো, যে অন্যরা জানলে তো আমি ছোট হয়ে যাব বা লজ্জা পাবো। হ্যাঁ, আমার এই বাজে হাতের লেখা সবাই দেখবে। হ্যাঁ, তোমার এই বাজে হাতের লেখা তো তোমার বোর্ডের টিচার দেখবে, তোমার অ্যাডমিশন টেস্টে যে টিচার খাতা দেখবে সে দেখবে, তাহলে অন্যরা দেখলে সমস্যাটা কি? বাট তুমি ইমপ্রুভ করো, গ্র্যাজুয়ালি চেষ্টা করো যে কতটা ইমপ্রুভ করা যায়। একেবারে তো ঠিক হয় না, ইমপ্রুভ করা যায়, একটু হলেও ঠিক করা যায়। বাট তুমি কিন্তু লজ্জা পাচ্ছ, সো এটা কিন্তু তোমাদের একটা ফল্ট। আমি মনে করি এটা নিয়ে তোমাদের কাজ করা উচিত। সো আমি যে গ্রুপে পোস্ট দিছিলাম, হ্যাঁ, যে বৃত্তের নোট আপলোড করো, বাট তোমরা অনেকেই শাই ফিল করছো, আবার অনেকে আপলোডও করছো, হ্যাঁ, ভুল করছো। হ্যাঁ, একজন টাইপের প্রথম টাইপের নামটাই হালকা ভুল করছো, কোনো সমস্যা নেই, ভুল করো, সঠিক করো, সুন্দর করে করো, অসুন্দর করে করো, আপলোড করো, তো লজ্জা পাওয়ার কি আছে? সো প্রথম আজকে টিপসটা হচ্ছে রিমুভ
ইওর আননেসেসারি শাইনেস। ঠিক আছে, সো এটা থেকে কে কি শিখলাম? কার কার মধ্যে এই আননেসেসারি শাইনেস আছে? তারা তারা একটু হাত তোলো তো। কার কার মধ্যে এই আননেসেসারি শাইনেসটা আছে? তারা তারা একটু শাই লাখো, তাহলে বুঝবো যে তোমরা হচ্ছে আননেসেসারিলি শাই। ঠিক আছে, এই যে তামাসুম বলছে কি যে ভাইয়া ও ছাড়াও তো আরো অনেক সিরিয়াস টাইপ স্টুডেন্ট আছে, তাহলে ওর নামটা কেন মেনশন করলো? ওর নামটা চোখে পড়ছে ভাইয়া। এখন যেমন তামাসুমের নামটা চোখে পড়লো এরকম। ঠিক আছে, এখানে ভাইয়া কয়েকশো স্টুডেন্ট ক্লাস করতেছে, সবার কমেন্ট তো আসলে পড়া যায় না। দেখো অনেকেই সাই লাগতেছে, বাট সবার নাম কি আমি পড়তে পারতেছি না। এর মধ্যে হঠাৎ করে নুপুরের নামটা চোখে পড়লো, তারপর আনিকা মল্লিকের নামটা চোখে পড়লো, বাকিদের নাম চোখে পড়লো না। বাকি বললো ভাই আমাদের নামটা কেন বললেন না? আরে ভাই আমার মেসেজটা তুমি পাচ্ছ কিনা সেটা দেখো। ঠিক আছে, মেসেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার নামটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও যাতে অন্যরা তোমার নামটা তোমার আগে মনে রাখবে। বুঝছো? তাহলে এখন যারা যারা আননেসেসারি সাই আছো তাদেরকে একটা হোমওয়ার্ক দিব, তারা কি রাখবা কিনা? হোমওয়ার্কটা হচ্ছে যারা যারা আননেসেসারি সাই, ভাই তোমাকে এই আননেসেসারি শাইনেস কাটানোর জন্য এখন থেকে কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে। এফোর্ট না দিলে ভাই কোনো অভ্যাস আত্ম হয় না। তোমার এই শাইনেস রিমুভ করার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে। এফোর্ট কি রকম এফোর্ট দিব? ধরো যে টিচার কলেজে কোনো একটা কিছু বুঝো নাই, তুমি সরাসরি টিচারকে দ্বারা জিজ্ঞেস করো আমার একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে আমি এটা বুঝতেছি না, এটা কেন এরকম হইলো। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু মনে অনেক প্রশ্ন থাকে বাট বলতে পারি না কারণ লজ্জা পাই। অন্যরা কি মনে করবে, অন্যরা কি মনে করে করুক না, তোমার মাথায় প্রশ্ন আসছে তুমি করে ফেলো। হ্যাঁ, বাট করতে পারতেছো না। একটা হোমওয়ার্ক দিব কিভাবে তোমরা আননেসেসারি শাইনেস কাটাবা। কালকে যারা আমাদের HSC 26 গ্রুপে ইয়েটা আপলোড করো নাই, বৃত্তের নোট করছো ঠিকই বাট নোট খাতা আপলোড করো নাই, তাদের জন্য হোমওয়ার্কটা। যারা আপলোড করছো তাদের মধ্যে এই আননেসেসারি শাইনেসটা অনেকটাই কম। ঠিক আছে, যারা যারা আপলোড করো নাই তাদের জন্য হচ্ছে একটা হোমওয়ার্ক যে শিখো শিখবো জিতবো গ্রুপে নোট খাতাটা আপলোড করবা। শিখো শিখবো জিতবো গ্রুপে, ওটা ছিল প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপে তুমি লজ্জা পাইছো, সো আজকে তোমার জন্য এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে পাবলিক গ্রুপে আপলোড করো তোমার তোমার নোটটা। ঠিক আছে, আমাকে ট্যাগ করে দিও। কে কে করবা? কে কে করবা? সামিরা আপলোড করব। শিখো শিখবো শিখবো জিতবো একটা পাবলিক গ্রুপ, এখানে শিখো স্টুডেন্টরা আছে, শিখোর বাইরেও অনেক স্টুডেন্ট কানেক্টেড আছে। সো এখানে করবো কিনা আজকেই, ক্লাস শেষ হওয়া মাত্রই। কারো যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে, ডিভাইস নাই বা অন্য কিছু, সেক্ষেত্রে ভাই অন্য কথা। বাট কোনো প্রবলেম নেই, তুমি চাইলে আপলোড করতে পারো। তারপর লজ্জার কারণে পারতেছো না, তাদের জন্য এই হোমওয়ার্কটা, যারা লজ্জার কারণে পারতেছো না। ভাই নোট নাকি ক্লাস নোট, তোমার কাছে যেই নোটটা আছে সেটাই ক্লাস নোট হইতে পারে, বা তুমি যদি স্পেশালি কোনো নোট করে থাকো নিজের মতো করে তাহলে ওইটা। ঠিক আছে, অ্যানোনিমাস পোস্ট দেওয়া যাবে না নিজের নামে। নো অ্যানোনিমাস পোস্ট। কেন ভাইয়া? নিজের নামটা তো লুকানোর দরকার কি? হ্যাঁ, অ্যানোনিমাস পোস্ট দিলে তো আমার এই টিপসটা আসলে যে অ্যাসাইনমেন্টটা যে উদ্দেশ্যে দেওয়া সেটা তো সফল হচ্ছে না। সো অ্যানোনিমাস না, নিজের নামে, নিজের নামটাকে বড় করতে শেখো। ঠিক আছে, তামাসুম একটা প্রশ্ন করছিল যে ভাইয়া সিদ্ধাতুল মুনতাহা ছাড়াও তো আরো অনেক সিরিয়াস টাইপ স্টুডেন্ট আছে, তাহলে ওর নামটা কেন? ভাই ওর নামটা বলার কিছু কারণ আছে। ওকে আমি পার্সোনালি চিনি না, ওর সাথে আমার দেখা হলে আমি ওকে চিনবো না। তো নামটা আমি কেন চিনি? ওর নামটা আমাকে চিনাইছে। ভাই কিভাবে চিনাইছে? যখন আমি হচ্ছে কোনো পোস্ট করি, দেখা যায় যে কোনো একটা প্রশ্ন করছি সে আনসার করে। দেখা যাচ্ছে আমি হচ্ছে তোমাদের ফেসবুক গ্রুপে কোনো পোস্ট করছি, সে ওটা কাজটা করে। হ্যাঁ, তা আমি বারবার খেয়াল করি যে কিছু নাম বারবার রিপিটেডলি আমার কথাগুলো শুনে, তার মধ্যে এই নামটা আছে, তো এই নামটার প্রতি তো একটা ফ্যাসিনেশন কাজ করে। বুঝাইতে পারছি? সো আলাদা কিছু না, এই সবার ভিড়ে ওইটাও একটা নাম। বাট ওই নামটা কেউ কিছু কিছু নাম স্পেশালি নিজেদেরকে হাইলাইট করতে পারে। সো এটা তার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এটাতে আসলে জেলাস ফিল করলে তুমি নিজেই আসলে ছোট, নিজেকে ছোট করতেছো। ওকে, ম্যাথ করবার, ম্যাথ করবা নাকি আজকে শেষ করে দিব? দুইটা ম্যাথ বাকি ছিল,
করবা আজকে আর ম্যাথ করবা? দেখো এই ম্যাথটা কি বলছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তটার এমন দুইটা স্পর্শক, এমন দুইটা স্পর্শক যারা পরস্পর লম্ব, দুইটা স্পর্শক যারা পরস্পর লম্ব, এই দুইটা লম্ব স্পর্শকের ছেদ বিন্দুর সঞ্চার পথ বের করতে বলছে। ঠিক আছে, লাস্ট একটা ম্যাথ করে দিই না, লাস্ট একটা ম্যাথ করে দিই, হ্যাঁ লাস্ট একটা, ঠিক আছে থাকলো ম্যাথটা তুমি পরে দেখে নিও, ঠিক আছে লাস্ট একটা ম্যাথ করে দিই। ওকে, তো এরকম দেখো এই যে স্পর্শকটা, স্পর্শকটার সমীকরণ আমি লিখলাম। দেখো এখানে অনেক কিছু শিখবা। ধরি স্পর্শকের সমীকরণ, এই ম্যাথটা অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ। স্পর্শকের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস ms স্কোয়ার। দেখো তো এইটা বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কারা কারা একটু জানাও তো। মিষ্টি, তোমার যদি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে তুমি লেকচারগুলো কয়েকবার শুনতে হবে, বুঝতে পারছো, কয়েকবার শুনতে হবে। প্রবলেম হইতেই পারে, ইনিশিয়ালি অনেকেরই প্রবলেম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সময় দাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বুঝি নাই, বুঝি নাই, তার এক সেকেন্ড, এটা বুঝো নাই তো, দাঁড়াও এক সেকেন্ড। এখন যারা যারা বুঝো নাই তারা তারা কি নোট খাতাটা তৈরি করছো? তৈরি করলে তো লাইনটা বুঝার কথা, এরকম একটা লাইন তো তোমাদের দেখার কথা। দাঁড়াও আসতেছি আমি। অনেকে বুঝছো অনেকে বুঝো নাই, আমি একটু দেখো তো, এরকম একটা টপিককে আমি তোমাদেরকে কখনো পড়াইছিলাম? এরকম একটা টপিক কি কখনো পড়াইছিলাম? দেখো তো, যে y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটি, রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার বৃত্তকে স্পর্শ করলে, বৃত্তকে স্পর্শ করলে, স্পর্শ করলে সি সমান হয় প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে সি সমান হয় প্লাস মাইনাস এ ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এই ফর্মুলাটিকে আমরা পড়ছিলাম কখনো কোনো ক্লাসে, স্পর্শক হওয়ার শর্ত। সেজুতি আফরিন, হ্যাঁ এই যে ও খুব ভালো আনসার করে, হ্যাঁ এই সেজুতি আফরিনের নামটা আমার মনে আছে। ঠিক আছে, ওকে দেখো এটা পড়ছিলাম। তাহলে এখানে সি এর জায়গায়, হ্যাঁ y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলে c সমান এটা হয়, তাহলে c এর জায়গায় c এর ভ্যালুটা বসাই দিলাম। ঠিক আছে, ওকে এখন c এর ভ্যালুটা বসাই দিলাম। এখন আমি যদি mx টাকে বাইরে নিয়ে আসি, y মাইনাস mx ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। এবার দুই সাইডে তুমি বর্গ করো, দুই সাইডে বর্গ করলে কি পাবা, y স্কোয়ার মাইনাস 2mxy প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। ওকে, তাহলে এখন আসো এম স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আগে লিখলাম এম স্কোয়ার এক্স স্কোয়ার,
তারপরে হচ্ছে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার এম স্কোয়ার, এটাকে বায়ে নিয়ে আসি, মাইনাস হবে, তাহলে প্লাস থেকে বায়ে আনলে চিহ্ন উল্টায় যাবে, এ স্কোয়ার এম স্কোয়ার। এবার আসো -2mxy, -2mxy, তারপরে হচ্ছে ওয়াই স্কোয়ার, এ স্কোয়ারটা বাইরে নিয়ে আসো, এ স্কোয়ার। দেখো আমি কি করলাম, এই দুইটাকে আমি বাইরে নিয়ে আসছি, এটাকে আগে রাখছি, এম স্কোয়ারকে আগে রাখছি, তারপরে এম কে রাখছি, তারপরে বাকিটাকে রাখছি। আমার কাজ হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে যে এখানে আমি এম স্কোয়ার কমন নিব, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। তারপরে এখানে লিখবো 2xy ইন্টু এম প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। দেখো তো ভাই, এটা এম এর একটা দ্বিঘাত সমীকরণ মনে হচ্ছে না? তোমরা ক্লাস 9 এবং 10-এ সমীকরণ সমাধান কিন্তু পড়ছিলা। দেখো তো দ্বিঘাত সমীকরণ কিরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, আর এটা হচ্ছে এম এর দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের দুইটা মূল আলফা এবং বিটা হইলে মূল দুইটার গুণফল কি হয়, মাইনাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ এ। ঠিক আছে, তাহলে এই সমীকরণের এম এর দুইটা ভ্যালু যদি হয় m1 এবং m2, এম এর দুইটা ভ্যালু যদি হয় m1 এবং m2, তাহলে m1 আর m2 এর গুণফল হবে হচ্ছে কনস্ট্যান্ট, সামনে একটা মাইনাস, এই মাইনাস হবে না, সরি ভাই, এখানে প্লাস হবে, সি বাই এ হবে, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা হবে কি, এটা হবে কনস্ট্যান্ট ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখো এম এর দুইটা মান, একটা m1 একটা m2, একটা হচ্ছে এই রেখার ঢাল আর একটা হচ্ছে এই রেখাটার ঢাল। ঠিক আছে, এখন এই লম্ব দুইটা যদি, এই রেখা দুইটা যদি পরস্পর লম্ব হয়, দুইটা রেখা যখন পরস্পর লম্ব হয় তখন ঢালের গুণফল হয় -1। এটা সরল রেখা চ্যাপ্টার থেকে, এটা সরল রেখা চ্যাপ্টার থেকে, যাদের সরল রেখা চ্যাপ্টার হয় নাই টেনশনের কারণ নেই, যখন তুমি সরল রেখা পড়বা তখন দেখবা যে এই জিনিসগুলো তোমার পড়া হয়ে যাচ্ছে একদম ব্যাখ্যা সহ। ঠিক আছে, যে কোনো জিনিস যখন পড়বা প্রপার এক্সপ্লেনেশন সহ পড়বা। তো এখন জাস্ট জেনে রাখো, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দুইটার গুণফল হয় -1 ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বিয়োগ এ স্কোয়ার। এখন এটাকে এই পাশে আনো, মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এখন কি বলছে দেখো, জিনিসটা একটু ভালো করে বুঝো। এটা হচ্ছে আনসার, যে ছেদ বিন্দুর সঞ্চার পথ। তার মানে হচ্ছে, খুব ভালো করে ফিগারটা এবার বুঝো, এই যে বৃত্তটা, এই বৃত্তের যদি তুমি দুইটা স্পর্শক আঁকো, এমন ভাবে আঁকো যাতে করে স্পর্শক দুইটা পরস্পর লম্ব হয়। দেখো এই স্পর্শক দুইটা পরস্পর লম্ব, তাহলে এদের যে ছেদ বিন্দু এইটা, আবার এই ক্ষেত্রে এই ছেদ বিন্দুটা, তুমি ধরো আরো এরকম তো হাজার হাজার স্পর্শক আঁকতে পারবা। ধরো এইটা একটা স্পর্শক আর এইটা আরেকটা স্পর্শক, এবং যারা পরস্পর লম্ব তাহলে তাদের ছেদ বিন্দু এইটা। এরকম কতগুলো স্পর্শক আছে, হাজার হাজার স্পর্শক আছে ভাই। এইটা একটা স্পর্শক, আবার এইটার উপর লম্ব আরেকটা স্পর্শক হচ্ছে এইটা। ঠিক আছে, এদের ছেদ বিন্দু হচ্ছে এইটা। এই সবগুলা ছেদ বিন্দু যদি তুমি ইয়ে করো, কানেক্ট করো, সবগুলা ছেদ বিন্দু তুমি যদি কানেক্ট করে দাও, তাহলে তুমি যে বৃত্তটা পাবা, সেই বৃত্তটা হচ্ছে তোমার, সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। সেই বৃত্তের সমীকরণ, যে অ্যাশ কালারে যেটা করছি আর কি, ডার্ক কালার দিয়ে, হ্যাঁ, এই সবগুলা ছেদ বিন্দু যদি তুমি কানেক্ট করো, ঠিক আছে, মানে বেসিক্যালি হচ্ছে এরকম, এটা একটা বৃত্ত, এটার দুইটা স্পর্শক পরস্পর লম্ব এবং একটা বিন্দুতে ছেদ করছে। এখানে এই দুইটা স্পর্শক পরস্পর লম্ব একটা বিন্দুতে ছেদ করছে, আবার দেখো এটা পরস্পর লম্ব ছেদ করছে, এরকম তো হাজার হাজার স্পর্শক আছে। এটা স্পর্শক, এটা স্পর্শক, হ্যাঁ, এমন দুইটা স্পর্শক যারা পরস্পর লম্ব, এই স্পর্শক দুইটার ছেদ বিন্দুগুলোর সঞ্চার পথটাই হচ্ছে আরেকটা বৃত্ত। সেই বৃত্তটা হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে ভাই এই ম্যাথটা হোমওয়ার্ক থাকলো। বুয়েটে আসা একটা ম্যাথ 21-22 সেশনে আসছিল। যাদের বুয়েট টার্গেট, তোমরা একটা কোশ্চেন ব্যাংক সাথে রাখবা বুয়েটের, হ্যাঁ, সিনিয়র ভাই আপুদের থেকে কালেক্ট করে নিও এই কোশ্চেন ব্যাংকটা। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এখানে একটা হোমওয়ার্ক আছে, স্ক্রিনশট নিয়ে নাও।
ঠিক আছে, স্ক্রিনশট না হলে একটু ডান লিখে দিও। ঠিক আছে, ওকে। মেক ইউর উইকনেস ইউর ইউনিকনেস। সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই লোকটার নাম তোমরা কে কে জানো? এই যে ছবিটা দেখতেছ, এই ছবিটা কিন্তু এমনি এমনি আনি নাই। ইনার নাম তোমরা কে কে জানো? এই ব্যক্তির আসল নাম হচ্ছে রাওয়ান অ্যাটকিনসন। রাওয়ান অ্যাটকিনসন, ইনি একজন অক্সফোর্ডে পড়াশোনা করছে। অক্সফোর্ড থেকে সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। সো বেসিক্যালি ইনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, রাওয়ান অ্যাটকিনসন, ইনি হচ্ছে ছোটবেলা থেকে একটা স্পিকিং ডিসঅর্ডারে ভুগত। সে হচ্ছে কথা বলতে পারতো না ঠিক মতো, তোতলাইতো, ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো না। তার প্রচন্ড থিয়েটার করার শখ ছিল, কিন্তু থিয়েটার টিম থেকে সে বাদ পড়তো। সে বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে বেড়াইছে, সব জায়গা থেকে রিজেক্টেড হয়েছে। এবং তারপর সে হচ্ছে এমন একটা স্ক্রিপ্ট লেখে, যে স্ক্রিপ্টে আসলে মেইন যে অ্যাক্টর থাকবে তার আসলে খুব একটা কথা বলতে হয় না। সে তার হাব ভাব ভঙ্গি দিয়েই সব যাবতীয় অভিনয়, যাবতীয় ভাষা, মনের ভাব সে ব্যক্ত করে। এবং তোমরা যেটা যে সিরিজটাকে মিস্টার বিন হিসাবে দেখো, হ্যাঁ, মিস্টার বিনের সিরিজ যেটা, হ্যাঁ, ওইখানে দেখো যে তার কিন্তু কোনো খুব বেশি যে কথা বলতে হয় এরকমটা কিন্তু না। হয়তো মাঝে মাঝে ছোট একটা শব্দ করে, এক্সপ্রেশনই সবকিছু, কারণ সে কথা বলতে পারে না। তো তার উইকনেস ছিল, কথা বলতে পারে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, তোতলায়, হ্যাঁ, স্পিকিং ডিসঅর্ডার একটা কাইন্ড অফ। সো এই যে ব্যক্তিটা, রাওয়ান অ্যাটকিনসন, যাকে তোমরা মিস্টার বিন হিসেবে চেনো, সে তার উইকনেসটাকে তার ইউনিকনেস করছে। সো মেক ইউর উইকনেস ইউর ইউনিকনেস। আজকে পর্যন্তই, সবার জন্য শুভকামনা।